যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্ট্রের পদ এ দায়িত্বে আছেন আপনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যদি সুনির্দিষ্টভাবে জিজ্ঞেস করি, তিনি কোন কোন মিটিং এ অংশ নেবেন এটা এরকম? ভাবার কোনো কারণ নাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা চারজন রাজনীতিবিদ শুধুমাত্র ভ্রমণ সঙ্গী হিসেবে বেড়ানোর জন্য নিউ ইয়র্কে আসছেন। যে আসলে কি কারণে বা কি ভূমিকায় তিনি থাকবেন, তখন তিনি বলছেন আমি নিজেই জানি না আমাদের ভূমিকা কি হবে। যেমন মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যে সমস্ত মিটিং হবে, মার্কিন বিজনেসম্যানদের সঙ্গে যে সমস্ত মিটিং হবে, বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে যে সমস্ত মিটিং হবে। মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি, সব প্রতিবাদ হতো, কিন্তু সেই প্রতিবাদে আপনি দেখাতে পারবেন না যে শেখ হাসিনা যে হোটেলে ছিল সেই হোটেলের দরজা ভাঙা হয়েছে। তো গণ অভ্যুত্থানের পরে সারা পৃথিবীতে যখন যেখানে গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হয়েছে, এটা আমি একটি অন্যায়কে আরেকটি অন্যায় দিয়ে যুক্তি দিয়ে জাস্টিফাই করছি না। তাদের মানুষদের এখন মবের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, মানে তাদের জায়গা জমি সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। সেই নেত্রী এখনো প্রতিদিন যারা বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে ফাঁসি দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছেন। সুতরাং এই বিক্ষুব্ধতা তাদের বিরুদ্ধে খুব অস্বাভাবিক নয়। যেমন ধরেন তারা ইমিগ্রেশন ছাড়াই দেশে ঢুকেছেন, বাংলাদেশে ঢুকেছেন, তারা চেক ইন ছাড়াই হোটেল রেডিসনে ছিলেন। তিনি কি বলছেন আমি জানি না, তারা কথা বলতে গেলে আমি জানি না মার্কিন যুক্তরাষ্ট্র কি সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চাইছেন? আরে ভাই, আপনি টকশোতে কথা বলছেন, ন্যাশনাল মিডিয়াতে, আপনি বলছেন আমি জানি না, তো আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলছেন কেন? এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক এই ট্রেনিং মহড়া, এটা বহু বছর ধরে চলছে, এটা সব সরকারের সময়ই চলে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রায় শতাধিক। তার কাছ থেকে শুরু করি যে জাতিসংঘের সাধারণ অধিবেশন, ৮০তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমাদের খুব নিয়ম মতোই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসছেন এই সমাবেশে যোগ দিতে, অধিবেশনে যোগ দিতে, এবং সেখানে একদম নিয়ম মতোই আসছেন, কিন্তু নিয়মের বাইরে বলবো বা নজিরবিহীন ভাবে, আসলে নজিরবিহীন ভাবে আসছেন। তিনটি রাজনৈতিক দলের চারজন নেতা আসছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি থেকে, এনসিপি থেকে আসছেন একজন আসছেন জামাত ইসলাম থেকে। আমি আসলে একটু প্রশ্ন করতে চাই যে এই তিন দলের চার নেতা, তাদের কাজ কি হবে এখানে, তারা কি করবে, তাদের পারপাস কি, বা তাদেরকে কেন আনা হচ্ছে? প্রথমত কথা, আপনি যে নজিরবিহীন কথাটা বললেন, আপনার কথাটার সঙ্গে আমি খুব দ্বিমত পোষণ করছি না। কিছুটা নজিরবিহীন, নজিরবিহীন শুধুমাত্র এই ঘটনাটিকে কেন্দ্র করেই নয়, এটা আমার ধারণা, আমার ব্যাখ্যা। নজিরবিহীন এই পুরো 5 আগস্টের পরের থেকে, 2024 সালের 5 আগস্টের পরের থেকে এখন পর্যন্ত বাংলাদেশটা যে প্রক্রিয়াতে চলছে, এই পুরো সিস্টেমটাই কিন্তু নজিরবিহীন বলা যায় না। নজির পৃথিবীতে তো এরকম ঘটনার আছে, রাষ্ট্রপ্রধানদের পালিয়ে যাওয়া, পরবর্তীতে বিপ্লব সংগঠিত হওয়া, গণ অভ্যুত্থান সংগঠিত হওয়া, সরকার পরিচালনা করা। তো বাংলাদেশ ওই জায়গাটাতে অনেকগুলো ব্যতিক্রমী ঘটনার মধ্য দিয়ে দেশটা চলছে। তো সেরকম একটা জায়গাতে যিনি পরিচালনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসছেন, এবং সেই সময়টিতে তিনি তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সফরসঙ্গী করেছেন। এটাকে নানাভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করার সুযোগ আছে। তারা যা করছেন, আমি তাদের কোনোটাকেই খুব খারাপ হিসেবে দেখছি না, কিন্তু এটাকে আমি আবার খুব মানে নজিরবিহীন ওই পুরো ঘটনার সঙ্গে মিলিয়ে দেখে আমি যেটা বলছি সেটা যে এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই, নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। বাংলাদেশের মানুষের, অর্থাৎ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংগঠিত যে এজেন্ডা, সংগঠিত যে ঘটনাক্রম, রাজনৈতিক দলগুলোর যে চাওয়া পাওয়ার ব্যাপারগুলো আছে, সেই কাজগুলোই সরকার করার চেষ্টা করছেন। কিছু করেছেন, কিছু করার চেষ্টা করছেন, কিছু হয়তো করার চেষ্টা করে পারেননি বা পারছেন না, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ সবগুলো রাজনৈতিক দলকে বা বড় রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই তাকে আসলে কাজটা করতে হচ্ছে। তো জাতিসংঘের সাধারণ অধিবেশন, এখানে একটি থাকবে যে রাষ্ট্রপ্রধান যিনি থাকেন, তিনি একটি ভাষণ দেন। সেই ভাষণ অনুযায়ী অনেক কিছু হয়ে যায় তা নয়, কিন্তু যেহেতু আমরা জাতিসংঘে বিশ্বাস করি, যেহেতু জাতিসংঘকে সঙ্গে নিয়ে আমরা অনেক কিছু করি এবং করতে চাই, সেই কারণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যে ভাষণটি দেন সেটি খুব গুরুত্বপূর্ণ। নানা দিক নির্দেশনা থাকে সেখানে, এবং বাংলাদেশে এখন অনেকগুলো ঘটনা আছে যেই ঘটনাগুলো শুধুমাত্র সরকারের একার পক্ষে কাজগুলো করা সম্ভব নয়, রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা দরকার। যেহেতু রাজনৈতিক দলগুলোর স্থানীয়ভাবে সম্পৃক্ততা দরকার, আন্তর্জাতিক অঙ্গনেও সম্পৃক্ততা দরকার। সেই কারণেই রাজনীতিটাকে স্থিতিশীল রাখার জন্য এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো যাতে আরো কাছাকাছি আসতে পারে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস
বড় বা প্রধান রাজনৈতিক দলগুলোর বা তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আসছেন। এখানে ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেমন ভাষণ কিন্তু দিবেন, কিন্তু বাইরে তাদের মানে স্থানীয়ভাবে সম্পৃক্ততা, আন্তর্জাতিকভাবে সম্পৃক্ততার কথা বলছেন এবং কাছাকাছি আসবার তিনটি অন্তত উদ্দেশ্যের কথা বলেন। কিন্তু এই যে এই সাধারণ অধিবেশন, এটা তো একটা আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম। এখানে আমরা জানি যে রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা, রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী, সচিব, বিভিন্ন পর্যায়ের মিটিং হয়, আনুষ্ঠানিক বৈঠকগুলো হয়। এখানে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামাতের নেতা, এনসিপি, তারা কি কোনো রকম মিটিংয়ে অংশ নিবেন বা নিতে পারবেন? দেখেন, এটা দুটি দিক আছে। একটি হচ্ছে সরাসরি অংশ নিয়ে কথা বলা, আরেকটি হচ্ছে যে ঘটনাক্রমগুলো ঘটছে তার সঙ্গে সম্পৃক্ত থাকা। যে সমস্ত রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘ অর্থাৎ ইউএনের ভেতরে যে সমস্ত কর্মসূচি থাকবে, যে সমস্ত প্রোগ্রাম থাকবে, সেই সমস্ত প্রোগ্রামের সঙ্গে ডেফিনেটলি এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের এক ধরনের সম্পৃক্ততা আছে। সেই সম্পৃক্ততা মানে হচ্ছে সেখানে তিনি যাবেন, বক্তৃতা করবেন, বিষয়টি তার মধ্যে সীমিত নয়। তাদের এক ধরনের সম্পৃক্ততা থাকবে যারা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে জাতিসংঘের মানে ইউএন অফিসের বাইরে এই অধিবেশনকে কেন্দ্র করে বাইলেটারাল অনেকগুলো দেশের সঙ্গে নানা রকমের আলোচনা হয়, মিটিং হয়। এর বাইরে ইউএস এর বিজনেসম্যানদের সঙ্গে, ইউএস এর নাগরিক সমাজের সঙ্গে, ইউএস এর থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে, রাষ্ট্রপ্রধানদের অথবা রাষ্ট্রপ্রধানের সঙ্গে সফর সঙ্গী হিসেবে যারা আসেন তাদের নানা রকমের মিটিং হয়। পুরো সময়টা খুব ব্যস্ততা থাকে। বাংলাদেশ কমিউনিটির সঙ্গে কমপক্ষে একদিন বড় করে একটি আয়োজন থাকে, এর বাইরে আলাদা আলাদা আয়োজন থাকে। অর্থাৎ সামগ্রিকভাবে একটা ব্যাপক কর্মযজ্ঞ থাকে এবং এই সমস্ত কর্মযজ্ঞের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর নানা রকমের সম্পৃক্ততা আছে এবং সেটা ইউএন কিন্তু আসলে কোনো সুনির্দিষ্ট কাজ তাহলে নাই, মানে নানান রকমের সম্পৃক্ততা। পুরোটাই সুনির্দিষ্ট কাজ। আসলে পুরোটাই সুনির্দিষ্ট কাজ। ধরেন জাতিসংঘের ধরেন বাইলেটারাল যে সমস্ত মিটিং হবে, বিজনেসম্যানদের সঙ্গে যে সমস্ত মিটিং হবে, থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যে সমস্ত মিটিং হবে, সেইগুলো এগুলো সবই আসলে সুনির্দিষ্ট। আপনি যদি পুরো আমি সূচিটা কিন্তু দেখেন, আপনার কাছে, আপনি নিশ্চয়ই মানে যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টারের পদ এ দায়িত্বে আছেন আপনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যদি সুনির্দিষ্টভাবে জিজ্ঞেস করি, তিনি কোন কোন মিটিং এ অংশ নেবেন, এরকম কি কিছু সুনির্দিষ্ট হয়েছে? এইখানে ধরেন যেমন মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যে সমস্ত মিটিং হবে, মার্কিন বিজনেসম্যানদের সঙ্গে যে সমস্ত মিটিং হবে, বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে যে সমস্ত মিটিং হবে, এই সমস্ত সব মিটিং এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নেতা, এনসিপি নেতা, এদের সম্পৃক্ততা থাকবে। এখানে তো অনেক কিছু বিজনেস। আগামী নির্বাচনের পরে গিয়ে দেশের অবস্থা কি হবে, প্রধান প্রধান রাজনৈতিক দলের পলিসি কি হবে, এটা আমরা যেমন ঠিক করেছি, এই সমস্ত জায়গাতে যারা আছেন তারাও বিষয়গুলো জানতে চান। তাদের সঙ্গে এদের একটা মিটিং হবে, মিটিং এ সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। ট্যারিফ ইস্যুতে আপনি জানেন যে খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আছি আমরা। আমরা একটা ভালো সংবাদ পেয়েছি, কিন্তু এখনো আমরা আরো ভালো সংবাদ পাবার অপেক্ষায় আছি। কিন্তু এটা একটা ইন্টারিম সরকার, আর 6-7 মাস হয়তো এই সরকারের মেয়াদ। এই সরকারের পরে গিয়ে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটি ক্ষমতায় আসবে, সেই সরকার এক্স ওয়াই জেড যেটাই ক্ষমতায় আসুক না কেন, এই ট্যারিফ ইস্যুর আলোচনাটা কন্টিনিউ চলতে থাকবে। এই চলাকালীন রাজনৈতিক দলগুলো এই জায়গাটাতে কি ভাবছেন, কি করবেন, তাদের প্রতিশ্রুতি কি, তাদের অবস্থান কি, এটা যেমন তারা বলতে চান, এটা এইখানকার থিঙ্ক ট্যাঙ্কও জানতে চান, প্রশাসনও জানতে চান। অর্থাৎ অনেক কিছুর সঙ্গে এদের সম্পৃক্ততা আছে। এটা ভাবার কোনো কারণ নাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা 4 জন রাজনীতিবিদ শুধুমাত্র ভ্রমণ সঙ্গী হিসেবে বেড়ানোর জন্য নিউ ইয়র্কে আসছেন। মানে বিষয়টি এই মোটেই জন্যই আমি সেরকম বিশেষ না। করে প্রশ্নটি করছিলাম যে দুদিন আগে যখন সিঙ্গাপুর থেকে ফিরলেন স্ট্রিট চিকিৎসা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আসলে কি কারণে বা কি ভূমিকায় তিনি থাকবেন। তখন তিনি বলছেন, আমি নিজেই জানি না আমাদের ভূমিকা কি হবে, ডক্টর ইউনূসের সাথে তখনও আলোচনা হয়নি। মানে সেই সময়কার কথা বলছেন যে তখনও আলোচনা তার হয়নি। মানে 2 দিন আগেও তিনি নিজে জানেন না। এটা হতেই পারে, এটা হতেই পারে, এটা তার দলের সিদ্ধান্ত যে দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে যে আপনি যাবেন। 2 দিন আগেও জানেন না বলতে আমি বোঝাচ্ছি যে এই ইউএন এর এই মিটিং এ, যেমন এই মুহূর্তে আমি যখন ধরেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে কয় তারিখ, কত সময়, যে সময় আমরা বসে আছি 21 তারিখে, 21 তারিখ দুপুরবেলা আমরা যখন বসে কথা বলছি, এই সময় পর্যন্ত প্রতিনিয়ত আমাদের ওয়াশিংটন দূতাবাস, নিউ ইয়র্কের কনসুলেট অফিস, নিউ ইয়র্কের পার্মানেন্ট মিশন, জাতিসংঘের পার্মানেন্ট মিশন, সবাই মিলে কাজ করছে কোন মিটিংটি কোন সময়, কোন মিটিং এ কে কে থাকবেন, কোন জায়গাতে মিটিং হবে, এর বাইরে আমরা আর কার কার সঙ্গে মিটিং করব, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কি, এটা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এটা চলতে থাকবে। সুতরাং যে কেউ যেন, আপনি যদি আমার কাছে জানতে চান যে আমাদের কি সবকিছু ঠিক হয়ে গেছে কিনা, না, আমাদের সবকিছু ঠিক হয় নাই, এখনো চলছে, চলমান প্রক্রিয়া আছে। এমনকি টিম চলে আসার পরেও
প্রতিনিধি দলের সদস্যরা, রাজনৈতিক দলের সদস্যরা যদি মনে করেন যে ওনারা অমুকের সঙ্গে মিটিং করতে চান, সেই কাজটাও আমরা করব তখন, যে তাদের সঙ্গে যোগাযোগ করব, আলোচনা করব। ইতিমধ্যেই আমরা করছি, এটা করবো। অর্থাৎ এটা একটা চলমান প্রক্রিয়া, সবাই খুব ব্যস্ত। এটা আধা ঘন্টার একটা মিটিং, যে কোনো জায়গাতে হয় না, অনির্ধারিত মানে প্রচুর এখনো মিটিং কি হয়। কি মিটিং এ যাবেন সব বিষয়গুলো এখনো ঠিক হয়ে পারেনি, সেগুলো চলমান। মোটামুটি ভাবে ঠিক আছে, আমি বলছি একটা একটা চলমান প্রক্রিয়া, এই কাজটি এখনো চলছে, আচ্ছা, এই মুহূর্তেও চলছে। জি। ডক্টর ইউনূসের সাথে এবার সফর সঙ্গী কতজন? এটা আমার এই মুহূর্তে ঠিক জানা নেই যে সফর সঙ্গী কতজন, এটা ঢাকা থেকে দেখছে, আমরা এখান থেকে বলতে পারছি না, আমি অন্তত বলতে পারছি না আচ্ছা, এটা। এবারে নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা? কারণ আমরা এর আগে দেখেছি মাহফুজ আলমের উপর যেভাবে আক্রমণের ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস যাচ্ছেন, সাথে রাজনৈতিক নেতৃত্বরা যাচ্ছেন, আরো যাচ্ছেন নিশ্চয়ই সফর সঙ্গীরা। কেমন নিরাপত্তা ব্যবস্থা? এখানে দুটি বিষয়। প্রথমত বিষয়, একটি দেশের রাষ্ট্রপ্রধান যখন আরেকটি দেশে যান, তখন সেই রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা সেই দেশের সরকার করে থাকেন। তো বাংলাদেশের যেহেতু একটা ঐতিহ্য আছে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যখন বিশেষ করে উত্তর আমেরিকায়, বিশেষ করে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন, তখন সেইখানের যে বিরোধী মত থাকেন, বিরোধী রাজনীতি থাকেন, তারা একটা বিক্ষোভ করে থাকেন, বিক্ষুব্ধতা প্রকাশ করে থাকেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রে বিরোধী পক্ষ বিক্ষুব্ধ হবেন, তারা ক্ষোভ প্রকাশ করবেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই জায়গাটা নিয়ে বিশেষ নিরাপত্তার কোনো ব্যাপার থাকার কথা নয়, কিন্তু বিশেষ নিরাপত্তার একটি ব্যাপার তৈরি হয়েছে, সেটি হচ্ছে মত প্রকাশ করা, প্রতিবাদ করা, বিক্ষুব্ধ হওয়া, সেটা প্রকাশ করাটা, এটা যেহেতু এখানকার রেওয়াজ, এখানকার প্রেসিডেন্ট সারা পৃথিবী পরিচালনা করেন, কিন্তু তার বিরুদ্ধেও এখানে তার সামনে প্রকাশ্যে যে কেউ প্রতিবাদ করতে পারে, যে কেউ তাকে যে কোনো কিছু বলে উপাধি দিতে পারেন, কয়েকদিন আগের ঘটনা আমরা দেখেছি। তো এটা স্বাভাবিক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ হবে। এটা আমাদের জায়গা থেকে যদি বলেন, প্রশাসনের দূতাবাসের পক্ষ থেকে, কনসুলেটের পক্ষ থেকে, পার্মানেন্ট মিশনের পক্ষ থেকে কোনো আপত্তি নাই, কোনো বাধা দেওয়ার ব্যাপার নাই। কিন্তু এখানে অতিরিক্ত সতর্কতার একটা ব্যাপার তৈরি হয়েছে, তার কারণ ইতিপূর্বে আমরা দেখেছি নিউ ইয়র্ক কনসুলেটের সামনে উপদেষ্টা মাহফুজ আলমের সভাকে কেন্দ্র করে, মিটিংকে কেন্দ্র করে তারা বিক্ষোভ করেছে। ওই পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু বিক্ষোভের একটা পর্যায়ে গিয়ে তারা ভাঙচুর করেছে, অর্থাৎ সন্ত্রাসী কার্যক্রম করেছে। যেহেতু ভাঙচুর করেছে, যেহেতু সন্ত্রাসী কার্যক্রম করেছে, সেই কারণে দূতাবাসের পক্ষ থেকে, কনসুলেটের পক্ষ থেকে, পার্মানেন্ট মিশনের পক্ষ থেকে আমরা যুক্তরাষ্ট্র সরকারের যতগুলো সংস্থা আছে, সবগুলো সংস্থার কাছে এই বিষয়গুলো উল্লেখ করে আমরা নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছি লিখিতভাবে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা পুরো বিষয়টি, সবগুলো বিষয়ে দেখবেন। আর প্রতিবাদ যারা করছেন, এখন প্রতিবাদ যারা করছেন, প্রথমত কথা তারা প্রতিবাদ করতে পারেন। দ্বিতীয়ত কথা, যে দলটি প্রতিবাদ করছেন সেই দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত। যে দলটি প্রতিবাদ করছেন সেই দলটির নেতাদেরকে, প্রধান নেতা থেকে শুরু করে নেতাদেরকে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন। তারা দেশের ভেতরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, তারা একটা ভার্চুয়াল গালিবাজ সংগঠনে পরিণত হয়েছেন এই মুহূর্তে। সুতরাং তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূস বা সেই সরকারের এগেনস্টে বিক্ষোভ করবেন, এটাকে আমরা স্বাভাবিকভাবেই দেখতে চাই। কিন্তু যদি ভাঙচুর বা সন্ত্রাসী কার্যক্রম করা হয়, তাহলে আমরা যুক্তরাষ্ট্র সরকারের কাছে যে অনুরোধ করেছি, আমার ধারণা যে যুক্তরাষ্ট্র সরকার যথেষ্ট সচেতন আছে। কনসুলেটে যে হামলা হয়েছিল, কনসুলেটের প্রতিবাদ নিয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না। নিউ ইয়র্ক কনসুলেটে প্রতিবাদকে আমরা স্বাগত জানিয়েছিলাম, কিন্তু যেহেতু ভাঙচুর হয়েছে, যেহেতু সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, সেই কারণে আমরা ভিডিও ফুটেজ দেখে যুক্তরাষ্ট্রের যারা এই সমস্ত উইং আছেন, যারা এটা দেখেন, তাদের কাছে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। এবং একটি বিষয় আমি পরিষ্কার করতে চাই, ধরেন আমি, আপনি, আরো কয়েক লক্ষ মানুষ যুক্তরাষ্ট্রে আছেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ। আমার আর আপনার, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু দেশের ভেতরে বা দেশের ভেতরের মতবিরোধকে কেন্দ্র করে এখানে আমাদের মধ্যে তর্ক বিতর্কও হতে পারে। কিন্তু কোনো একটা সন্ত্রাসী কার্যক্রমের পরিপ্রেক্ষিতে আজ আমি দূতাবাসে আছি, কাল থাকবো না, কিন্তু আমি বাংলাদেশের কোনো একজন মানুষের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ করতে চাই না যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি কোনো সমস্যায় পড়েন। এই কারণেই আমরা সতর্ক করতে চাই যে আপনারা প্রতিবাদ করেন, কিন্তু আপনারা সন্ত্রাসী কার্যক্রম করবেন না। আপনারা যদি সন্ত্রাসী কার্যক্রম করেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইন, আইন একই আছে, বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের যে অবস্থান, তাতে সন্ত্রাসী কার্যক্রম প্রমাণিত হলে তাহলে কিন্তু শুধুমাত্র 3 বছরের জেল নয়, যে ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ হবে সেই ব্যক্তিকে কিন্তু আরো অনেক কঠোর ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হতে পারে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনো অবস্থাতেই আমরা সেটা চাই না। কয়েকজন ব্যক্তিকে যে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে, যদিও তারা বলেছেন কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমি তর্কে বিতর্কে যেতে চাই না, যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তদন্ত চলছে
এবং আমরা কয়েকজন তারা ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে গ্রেপ্তার করেছি, তদন্ত প্রক্রিয়াটি চলমান। যদি তদন্তে দোষী প্রমাণ হয় তাহলে তাদের শাস্তি হবে, যদি তারা তদন্তে নির্দোষ প্রমাণ হন তাহলে তাদের কিছু হবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সন্ত্রাসী কার্যক্রম যদি পরিচালনা করার প্রমাণ হয় তাহলে যুক্তরাষ্ট্র সরকার অনেক কঠোর ব্যবস্থা নিতে পারে। আমি খুব দূতাবাসের খুব ক্ষুদ্র একটা জায়গা থেকে শুধু দেশ অনুরোধ করতে চাই যে আপনারা প্রতিবাদ করেন, বিক্ষোভ করেন, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না। তাহলে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র সরকারের কাছে অনুরোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্র সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আপনি সেই আহ্বান জায়গা করছেন, থেকে আমাদের একটা কিছু করার হুঁশিয়ারি থাকবে। বার্তাও আছে। জি গোলাম মুর্তজা, আমি একটু এটি জানি যে যেমন নিউ ইয়র্কের পরে যখন লন্ডনে গিয়েও মাহফুজ আলম হামলার শিকার হলেন, তখন তারপরেই সরকারের সাবেক একজন উপদেষ্টা এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি একটি ফেসবুকে পোস্ট করছেন এবং তিনি বলছেন যে মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি, শক্ত বার্তা দেয়নি, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেননি। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। আরো অংশ আছে আমি বলছি, কিন্তু এই যে জোরালো পদক্ষেপ নেয়নি, কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি, এই বিষয়টি নিরাপত্তার ক্ষেত্রে বা হামলা হবার পরে নাহিদ ইসলাম মনে করছেন যে শক্ত বা জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়ে আসলে কি বলবেন? আসলে কি কোনো শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে? শক্ত পদক্ষেপ বলতে আসলে আমরা কি বুঝবো? এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের শক্ত পদক্ষেপ মানে কি? শক্ত পদক্ষেপ মানে হচ্ছে যেটুকু আমাদের পক্ষ থেকে করার থাকে। নাহিদ ইসলাম একটি রাজনৈতিক দলের সদস্য, মাহফুজ আলমরা একসঙ্গে সম্মিলিতভাবে আন্দোলন করে তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, সেরকম একটা তার প্রত্যাশার জায়গা থেকে তিনি এই মন্তব্য করেছেন। তার মন্তব্য নিয়ে আমার কোনো বিরূপ মন্তব্য নাই, তিনি অবশ্যই সেই মন্তব্য করতে পারেন, তার মনের ক্ষোভটা প্রকাশ করেছেন। কিন্তু এখানে যদি বলেন নিউ ইয়র্ক কনসুলেটে প্রোগ্রামের আগে পুলিশকে জানানো হয়েছিল, তারা প্রতিবাদ করেছে, কিন্তু যে আপনি শুরুতে যে নজিরবিহীন শব্দটা বলেছিলেন, এই যে নজিরবিহীন ঘটনাটা যে কনসুলেটের সামনে ঘটবে এটা আমরা যেমন জানতাম না, নিউ ইয়র্ক পুলিশও জানতো না। নিউ ইয়র্ক পুলিশ যেটা জানতো, আমরা যেটা জানতাম যে নিউ ইয়র্ক কনসুলেটের সামনে তারা প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে, মাহফুজ আলমের কে কালো পতাকা দেখাবে বা আরো কিছু করতে পারে। কিন্তু তারা যে ভাঙচুর করবে এটা নজিরবিহীন, এটা পুলিশও জানতো না, এটা আমরাও জানতাম না। এর আগে কখনো এরকম ঘটনা ঘটে নাই আমার জানা মতে যে কনসুলেটে হামলা করা হবে। এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যতগুলো ব্যবস্থা নেওয়া দরকার বাংলাদেশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেই। আমরা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা লিখিতভাবে জানিয়েছি, দেখা করেছি, সিক্রেট সার্ভিসের সঙ্গে আমরা দেখা করেছি, লিখিতভাবে জানিয়েছি। কিন্তু পুলিশের বলছেন যে এই নজিরবিহীন বিষয়ে আপনাদেরও কোনো ধারণা ছিল না বা কারোর ধারণা ছিল না। বাংলাদেশেও তো নজিরবিহীন অনেক ঘটনা ঘটছে, মানে ধরুন যে বিষয়গুলো যেমন এইবারে প্রেস সচিব, যদিও নাহিদ ইসলামের এই ফেসবুক পোস্টের পরে তিনি পোস্ট করছেন, তিনি লিখছেন যে মানে তিনি সরকারের পক্ষ থেকে নিন্দার বিষয়টি জানানো হচ্ছে, নিন্দা জানিয়ে বলা হচ্ছে গণতন্ত্রের যুক্তির জায়গায় আক্রমণ কিংবা বিতর্কের জায়গায় সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা নিউ ইয়র্কের ঘটনার পরও বলেছি সহিংসতা কোনো প্রতিবাদ নয়, ভয় দেখানো মত প্রকাশের স্বাধীনতা নয়। সেই বক্তব্য লন্ডনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আবার প্রযোজ্য না। বাংলাদেশে আবার মত প্রকাশের ক্ষেত্রে সেখানে মবের হামলা হলে সেটা প্রেশার গ্রুপ হয়ে যায়। এই বার্তাগুলো তো নজিরবিহীন ভাবে একদম নজিরবিহীন বাংলাদেশে হয়। বাংলাদেশের আসলে একটা সংস্কৃতি আছে, কিন্তু এই ঘটনাগুলো যখন ক্রমাগতভাবে ঘটছে, বাংলাদেশে যখন তারা কথা বলার জায়গা পাচ্ছে না, তখন এরকম একটা আক্রমণের ঘটনা ঘটতে পারে বা তারাও তাদের সহিংস অবস্থান দেখাতে পারে। এটাকে আপনারা মানে ধারণা করতে পারেননি? ধারণা না, এটা দুটি ঘটনাটাকে আমার মনে হয় একসঙ্গে মেলানো ঠিক হবে না। বাংলাদেশের ঘটনা একসঙ্গে আর এখানকার ঘটনা একসঙ্গে মেলানো ঠিক হবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, বাংলাদেশের যে বিপ্লব, বাংলাদেশের যে পুলিশ সেনাবাহিনী বিজিবি সম্মিলিতভাবে গুলি করে মানুষ হত্যা, এইরকম ঘটনা তো পৃথিবীর সব দেশে ঘটে না, মার্কিন যুক্তরাষ্ট্রেও ঘটে না, এখানেও ঘটে না। এখানে স্বীকৃত কিছু বিষয় আছে। স্বীকৃত বিষয় বলতে এখানে প্রতিবাদ করার জন্য কোন জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে, কতজন সেখানে প্রতিবাদে থাকবে, সবগুলো বিষয় আগে অনুমতি নিতে হয় এবং সেখানের যে একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয় যে এর বাইরে তুমি যেতে পারবে না, এটা মেনে প্রতিবাদ করতে হয়। এই যে ডক্টর ইউনূসের আশা উপলক্ষে যে প্রতিবাদটি করা হবে সেটাও কিন্তু পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হচ্ছে এবং এখানে পুলিশের কাছ থেকে অনুমতি নিলে সাধারণত সেটা মেনে চলার রীতি আছে। এই কারণেই আমি বলছি যে এটা নজিরবিহীন ঘটনা যে কনসুলেট আক্রমণ করা হবে। আর বাংলাদেশের কথা এই কারণে এটা নজিরবিহীন ঘটনা, আগে কখনো এটা ঘটে নাই। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা যখন এখানে আসতেন তখনও প্রতিবাদ হতো, আপনি জানেন খুব ভালো করে, প্রতিবাদ হতো। কিন্তু সেই প্রতিবাদে আপনি দেখাতে পারবেন না যে শেখ হাসিনা যে হোটেলে ছিল সেই হোটেলের দরজা ভাঙা হয়েছে। শেখ হাসিনা কনসুলেট অফিসার গেছে বা শেখ হাসিনা ওয়াশিংটন এম্বাসিতে এসেছে, সেখানে এসে দরজা ভাঙা হয়েছে, আপনি সেটা দেখাতে পারবেন না। সেখানে শেখ হাসিনা ওয়াশিংটন এম্বাসিতে এসেছেন কোনো প্রোগ্রামে, সেখানে নির্দিষ্ট একটি জায়গা ঠিক করে দেওয়া হয়েছে, সেখানে প্রতিবাদ করেছে। এই ঘটনাগুলো ঘটেছে। তো ব্যবস্থা যে নেওয়া হয় নাই এবং নজিরবিহীন, এটা ঠিক। ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে এখানে বুঝতে হবে আমাদের যে এদের ব্যবস্থা এদের আইন অনুযায়ী হয়। যেমন ধরেন 24 আগস্টের ঘটনা,
আমাদেরকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জানানো হয়েছে এটা এখনো তদন্ত চলছে, আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। এখন বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের ভেতরে একটা বিষয় কাজ করছে, 1 মাস হয়ে গেল তবুও তদন্ত হলো না, এটার মনে হয় আর কোনো কিছু হবে না। এটা তো আমাদের হাতে নাই, এটা তো কারো হাতে নাই। সেটি যুক্তরাষ্ট্রের আইন এবং তদন্ত অনুযায়ী চলছে, জি। অতএব এই বিষয়ে আমাদের হাতে কিছু নাই। কিন্তু ওই যে আপনি বলছিলেন, আরেকটি কথা আপনার প্রশ্নের মধ্যে ছিল, সেটা একটু বলা দরকার। আপনি বলছেন যে দেশে যখন কথা বলার অধিকার নাই, মব আছে। দেখেন, দেশে গণ অভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে অনেকগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো ঘটা আপনার কাছে যেমন অস্বাভাবিক, আমার কাছে অস্বাভাবিক। আপনি যেমন মনে করছেন যে এই ঘটনাটা কেন ঘটলো, আমিও মনে করছি যে এই ঘটনাটা কেন ঘটলো বা এই ঘটনাটা ঘটানো। লাশ থেকে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলবে, পৃথিবীর কোনো মানুষ এটা সমর্থন করতে পারে না। কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। আর অনেকগুলো ঘটনার কথা আপনি বলতে পারবেন যে ঘটনাগুলো উচিত হয় নাই, যেগুলো কোনো ঘটা উচিত হয় নাই। প্রশাসনের অনেক অ্যাক্টিভ থাকা দরকার ছিল, প্রশাসন এই সমস্ত জায়গাতে হয় অ্যাক্টিভ ছিল না, অথবা অ্যাক্টিভ থেকেও কাজটা করতে পারেনি। আমার ধারণা অ্যাক্টিভের জায়গাটাতে দুর্বলতা ছিল। আর তারা কথা বলতে পারছে না, আমাদের এই বাস্তবতা ভুলে গেলে চলবে না। মাত্র 1 বছর আগে তারা হাজার দেড়েক মানুষকে হত্যা করেছে। হত্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাদের ভেতরে যে ক্ষোভ, মানুষের ভেতরে যে ক্ষোভ, বিক্ষুব্ধতা, সেটা এখনো রয়ে গেছে। সেরকম একটা জায়গাতে তারা যখন কোনো একটা কর্মসূচি দিতে যাবেন, তার বিরুদ্ধে একটা বিক্ষুব্ধতা প্রকাশ হবে, অথবা প্রশাসন সক্রিয়ভাবে তাদের সেটাকে প্রতিরোধ করবে। এটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে তাদের যে নেত্রী, যে এখন যদি ধরেন নেত্রীর এখানকার নির্দেশে। বিক্ষোভকারীদেরকে জিজ্ঞাসা করা হয়, তারাও যদি এভাবে বলেন, মানে আমি আর্গুমেন্টের জন্য এই বিষয়টা উত্থাপন করতে চাচ্ছি, তারা যদি বলেন যে দেশে তার ভাই বন্ধু আত্মীয় স্বজনরা মবের শিকার হচ্ছেন, জেলখানায় আছেন, বিচারও পাচ্ছেন না সঠিকভাবে, মানে মিথ্যা মামলায়, আপনিও জানেন আমিও জানি, গণহারে হত্যা মামলায় তারা জেলখানায় আছেন, তাদের সুনির্দিষ্ট অপরাধ অনেকের আছে, কিন্তু সেই মামলায় না হয়ে হত্যা মামলায় রয়ে গেছেন, জেলখানায় জামিন হয় না, বিচারিক প্রক্রিয়াটাও স্বাভাবিক মনে হয় না। তখন তারাও আসলে বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং তারাও এরকম কর্মকাণ্ড করছেন। মানে ক্ষোভের বহিঃপ্রকাশ বা মবের যদি ব্যাখ্যাটা এরকম হয়, তাহলে এখানেও তো তারা এভাবে ব্যাখ্যা দিতে পারেন। প্রথমত কথা, তারা ব্যাখ্যা দিতে পারেন। দ্বিতীয়ত কথা, তারা বিক্ষোভ করতে পারে। এই বিক্ষোভ করা নিয়ে তো সরকারের কোনো আপত্তি নেই, প্রতিবাদ জানানো নিয়ে তো সরকারের কোনো আপত্তি নেই। সরকার তো বলে নাই মার্কিন যুক্তরাষ্ট্রে, না হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমরা যখন দূতাবাসের পক্ষ থেকে, কনসুলেটের পক্ষ থেকে আমরা যখন চিঠি দিয়েছি, তখন কিন্তু আমরা বলি নাই যে তারা যেন প্রতিবাদ না করতে পারে, আপনারা সেই ব্যবস্থা নেন। আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিত করার এবং সহিংস কর্মকাণ্ড যেন করতে না পারে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সুতরাং প্রতিবাদ করা নিয়ে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারা এই যুক্তি দিতে পারেন, কিন্তু এই যুক্তির সাথে সাথে তাদের এটাও মনে রাখতে হবে যে তারা দেশ থেকে, দেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে গণহত্যার কারণে, 16 বছরের অন্যায় অনিয়মের কারণে। বর্তমান সরকারের সময়ে বহু ঘটনা হয়তো ঘটেছে, আমি আবারও বলছি, যেগুলো হয়তো ঘটা উচিত হয় নাই, আমার আপনার কারণেই পছন্দ নয়। আমি সরকারের অংশ হয়েও আমার বহু কাজ আছে যেগুলো মনে করছি যে ঘটা হয়তো উচিত হয় নাই। কিন্তু সেই ঘটনাগুলো সত্ত্বেও তাদের বিষয়ে যে ক্ষোভ আছে, মানুষ হত্যা করার যে ক্ষোভ তাদের বিরুদ্ধে আছে, সেটা তাদের বিবেচনায় রাখতে হবে। বিচারিক প্রক্রিয়া চলছে, অনেককে হয়তো অনেক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, এর জন্য আরো সময় লাগবে। মবের হামলা হয়েও, মানে মবের শিকার মবের হয়েও হামলা একটা হত্যাকাণ্ডের কোনো শিকার হয়েছে। অবস্থাতেই, দেখেন, কোনো অবস্থাতেই মবের কোনো ঘটনা সমর্থন করা যায় না। নিশ্চয়ই। কিন্তু গণ অভ্যুত্থানের পরে সারা পৃথিবীতে যখন যেখানে গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হয়েছে, এটা আমি একটি অন্যায়কে আরেকটি অন্যায় দিয়ে, যুক্তি দিয়ে জাস্টিফাই করছি না। আমি বলছি যে সবকিছু মানুষের, সবকিছু প্রশাসনের, সবকিছু সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আমিও শুধুমাত্র এই কথাই বলছিলাম যে এই যেই যুক্তিটা মানে বাংলাদেশে দেয়া হচ্ছে, যেখানে এখানে যারা মবের যদি বলি মবই আয়োজন করছে, তারাও একটা মব করছে এখানে, সেই মবেরও এরকম একটা ব্যাখ্যা থাকতে পারে যে তারা এখানে ক্ষুব্ধ, তারাও বিচার পাচ্ছেন না, এই জন্য তারা এরকম করছেন। আমি আপনাদের তাদের মাথায় রাখতে হবে যে দেশে তারা যে দলটির পক্ষে কথা বলছেন, তাদের যে নেত্রীর পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, সেই নেত্রী এখনো প্রতিদিন ভার্চুয়ালি কথা বলে বাংলাদেশের মানুষকে হত্যা করতে বলছে। সেই নেত্রী এখনো প্রতিদিন যারা বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে ফাঁসি দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছেন। সুতরাং এই বিক্ষুব্ধতা তাদের বিরুদ্ধে খুব অস্বাভাবিক নয়, এটা তাদের মাথায় রাখতে হবে। জি, মানে এটা তো আসলে মনে করার ব্যাপার, এক একজনের ফিল এক এক রকমের। তারাও এরকমটা মনে করছে বলেই তারা করছে কিনা, মনে করার তো কিছু লজিক থাকে, মনে করার তো কিছু লজিক থাকে, মনে করার কিছু লজিক নিশ্চয়ই, মানে এই জন্যই তারা নামছে। না, মানুষ যে তারা হত্যা করেছে, এটা তো তারা জানে। মানুষ যে হত্যা করেছে, 1500-1400 মানুষ যে হত্যা করা হয়েছে, এটা জানে। এটাও জানে যে তাদের মানুষদের এখন মবের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, মানে তাদের জায়গা জমি সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বলতে যদি তারা বলে, বা আপনি যদি বলেন এবং একটির সঙ্গে আরেকটি যদি কম্পেয়ার করেন, তাহলে আমার ধারণা যে দুটি ঘটনাকে এই অর্থে করছি না।
হ্যাঁ, জনাব গোলাম মুর্তজা এই অর্থে করছি না, কিন্তু যদি ধরুন যার ভাই বন্ধু আত্মীয় স্বজন এরকম শিকার হয়েছেন, সে তো ব্যক্তিগতভাবেও বিক্ষুব্ধ হতে পারেন, বা মানে তার আবেগের জায়গাটা এভাবে লাগতে পারে নিশ্চয়ই, মানে স্কেলে কম্পেয়ার আমি করার চেষ্টা এখানে করছি তার না। তার লাগতে লাগতে পারে, যার যার ব্যাপার। তার যিনি ভাই হারান, তার যে বেদনা, তিনি যেভাবে বেদনাটা বুঝবেন, হুম, যেভাবে বেদনায় সিক্ত হবেন, আমি বা আপনি সেটা হব না। সেটাই। সুতরাং আপনি 14,000 মানুষকে হত্যা, 20 থেকে 25 হাজার মানুষকে আহত করা, 4 থেকে 500 মানুষের দৃষ্টিশক্তিহীন করে দেয়া, এর সঙ্গে আপনি যদি গণঅভ্যুত্থান পরবর্তী সহিংসতা, মব, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনাকে কেউ যদি মনে করে যে ওই তখনও ঘটনা ঘটেছে, এখনো ঘটনা ঘটছে, সুতরাং আমি এখন এটা করতে পারি, হুম, তাহলে আমার ধারণা জি, বিষয়টা নিশ্চয়ই দেখাটা কোনোটাই ঠিক জায়েজ হবে। হয় না, আপনি এটাও বলছিলেন। এই যে ডেফিনেটলি। 1400 মানুষকে হত্যা করা, এই যে আমরা বলছি, কিন্তু এই 1400 মানুষকে কোন 1400 মানুষ, তাদের তালিকা কোথায়? সরকার তালিকা দিচ্ছে, সেটি 836 বা 37 জনের একটা তালিকা দিচ্ছে, সেটার সাথে মিলছে না। এবং সেই 1400 মানুষ কিন্তু আবার 15ই আগস্ট পর্যন্ত, মানে 5ই আগস্টের পরেও একটা বড় সময় বিষয়টি আছে। এই 836 বা 37 জনের মধ্যে অনেকে আবার দেখা যাচ্ছে অন্যান্য কারণে মারা গেছেন, অনেকে আবার মানে আসলে ঠিক মারাও যাননি। এই যে ব্যাপারগুলো ঘটছে, এ তো মানে খুব অল্প দিন আগের ঘটনা, তারপরেও এত প্রশ্নবোধক, এটা নিয়ে মানে মনে হয় না অস্বস্তিকর বিষয়টা? বিষয়টা অস্বস্তিকর অবশ্যই। এটা যদি খুব সঠিকভাবে 1400 মানুষের তালিকাটা এই সময় পর্যন্ত আমাদের সামনে থাকতো, তাহলে এটা খুব ভালো হতো এবং সেটা হওয়া দরকার ছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এর আগেও আমি এই প্রশ্নটার জবাব আপনার অনুষ্ঠানে দিয়েছিলাম, আবারও বলছি। এই যে 1400 মানুষের কথা বলা হয়েছে, 1400 মানুষের মধ্যে 850 মতো মানুষের তালিকা আছে। তার মধ্যে এখন পর্যন্ত 52টি নাম পাওয়া গেছে, যে 52টি নাম যারা গণ অভ্যুত্থানে নিহত হননি, তারা অন্যান্য হুম, কারণে বা অন্যান্য ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে মারা গেছে। এটাও অস্বস্তিকর এবং এটাও ঘটা উচিত হয় নাই, কিন্তু এটা ঘটেছে। এর সঙ্গে যেহেতু একটা আর্থিক কিছু সুবিধা পাওয়ার ব্যাপার ছিল, এই জায়গাটা ঘটেছে। এটা তদন্ত করে এর বিরুদ্ধে নেওয়া হচ্ছে। এই 52 জন বাদ দিলেও 800 মতো তালিকা আছে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা সরকার গুলি করে হত্যার নির্দেশ দিয়ে তাদেরকে হত্যা করিয়েছে, তার যথেষ্ট তথ্য প্রমাণ প্রমাণিত হয়নি আদালতে, হুম, কিন্তু আমাদের কাছে আছে এটা। আর যে জায়গাটা এখানে এই যে 52 জনের ঘটনা ঘটলো, এবং এই 1400-র মধ্যে যে তালিকাটা করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এখনো সরকারের হাতে বা যারা এই কাজটি করছেন তাদের কাছে কয়েকশো নাম আছে, এটা যাচাই বাছাই চলছে। সমস্যা হয়ে গেছে ওই জায়গাটাতে, যে যিনি মারা গেছেন গুলিতে, ধরুন যাত্রাবাড়িতে যে ছেলেটাকে গুলি করে হত্যা করা হয়েছিল, হত্যার পরে যখন ওই ছেলেটিকে ওই সময় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার যখন তাকে বলেছিল মৃত, তখন আর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয় নাই। সেই হাসপাতালে তাকে সেখান থেকে নিয়ে কোনো একটি গ্রামের অঞ্চলে তখন তার লোক, আত্মীয় স্বজন তাকে নিয়ে চলে গেছেন। এটা মানে স্বীকৃত নয় যে, কোনো কাগজপত্র দ্বারা স্বীকৃত নয় যে এই ছেলেটি যাত্রাবাড়িতে পুলিশের বা ছাত্রলীগের বা কারো গুলিতে মারা গিয়েছিল। এখন এটা প্রমাণ করতে গিয়ে যেটা হচ্ছে, ওই ছেলেটার হতে পারে, ধরে নিলাম তর্কের জন্য, যে ওই ছেলেটা দুর্ঘটনায় মারা গিয়েছিল, ওই ছেলেটা ক্ষতিপূরণের জন্য তার পরিবার হয়তো এটাকে গণঅভ্যুত্থানে হত্যা হত্যা নিহত হয়েছেন বলে তালিকাভুক্ত করার একটা চেষ্টা করেছিল, এবং এর কিছু কিছু ক্ষেত্রে এটা হয়েছে যে 52 জনের নাম পাওয়া গেছে। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে সঠিক নামগুলো বের করা। কারণ যে ছেলেটি আহত হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল, পরবর্তীতে সে মারা গেছে, ওই সময়ে যারা আহত হাসপাতালে ভর্তি, আপনি জানেন ঢাকা মেডিকেলেও ছাত্রলীগ আক্রমণ করেছিল, ইমার্জেন্সিতে ছাত্রলীগ আক্রমণ করেছিল, এবং সেখান থেকে যারা আহত হয়েছিল তাদেরকে তারা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন ডাক্তাররা কাউকেই আর ভর্তি করছিল না যে গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে বা অন্য কোনো ভাবে আহত হয়েছে। তাকে দেখানো হচ্ছিল যে সে সড়ক দুর্ঘটনায় বাস থেকে পড়ে গেছে, রিক্সার চাকায় পড়ে গেছে, টেম্পুর নিচে পড়ে আহত হয়েছে, এইটা দেখানো হচ্ছিল। এখন ডাক্তারের খাতায় রয়ে গেছে যে সে দুর্ঘটনায় আহত হয়েছিল, তার পরবর্তীতে সে মারা গেছে, আর বাস্তবে সে মারা গেছে পুলিশের গুলিতে। এই যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে, জটিলতা তৈরি হচ্ছে, এগুলো মানে ডাক্তারের খাতা, আমি দেখেন এটা অনেক বড় ব্যাপার, ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সরকারি কাগজপত্রের জন্য এটা অনেক বড় ঘটনা। ঢাকা মেডিকেলের ডাক্তারের খাতায় যেটা লেখা হচ্ছে যে সে বাসের দুর্ঘটনায় আহত হয়েছেন, এসে হাসপাতালে ভর্তি হয়েছেন, এখন সেইটাকে গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, গুলিতে নিহত হয়েছেন, সেটা প্রমাণ করার জন্য অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। এই সমস্ত জটিল প্রক্রিয়ার কারণে, সঠিক তালিকা করতে চাওয়ার কারণে একটা হিমশিম খেতে হচ্ছে এই তালিকাটি করার ক্ষেত্রে। 1400-1400-র বেশি নাম আছে
যারা গুলিতে নিহত হয়েছেন। কিন্তু সঠিকভাবে প্রমাণ করে লেখার জন্য যে চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হচ্ছে, এর জন্য সময় লাগছে। আমি জানি না এটা কতদিন লাগবে। আমিও প্রত্যাশা করি অতি দ্রুত এই তালিকাটা এবং এটিও কি পাওয়া যাবে যে 5ই আগস্টের আগে বা 5ই আগস্ট পর্যন্ত কত, আর 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সেই সংখ্যা পাওয়া যাবে, ডেফিনেটলি পাওয়া যাবে, এবং এটা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মারা গেছে, কতজন পুলিশ মারা গেছে, পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে, তালিকা দেয়া হয়েছে। এখন 3000 বললে সেই 3000-এর কোনো তালিকা নাই, 42 জন 43 জনের তালিকা আছে। সুতরাং সব কয়টি ঘটনা খুব পরিষ্কার করে বলা হবে। সময় লাগবে, এটা কম সময়ে বলে হতো, কিন্তু সেটা হচ্ছে না। জি, সময় লাগবে, সেটি আসলে মানে সময়ের আগে অনেক কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে বলে নানান সমালোচনার মুখে পড়ছে। আবারও মাহফুজ আলমের প্রসঙ্গটাই আসি, যেটি নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লিখছেন, ওই প্রসঙ্গটা যে এই সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও, সেটি হয়েছে এরকমটা তিনি বলছেন। এবং সাথে সাথে এটিও বলছেন এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেষ্ট ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে। মানে একজন সাবেক উপদেষ্টা বর্তমান উপদেষ্টা সম্পর্কে তাকে এভাবে হত্যাযজ্ঞ করে ফেলা হচ্ছে এবং মৌন সম্মতি তৈরি করা আছে উপদেষ্টাদের মধ্যে, এমনটি বলছেন। আপনি সরকারের বাইরে থেকেও দেখেছেন, সাংবাদিক হিসেবে দেখেছেন, গণহত্যার পক্ষে শক্তি হিসেবে দেখেছেন, ভেতর থেকেও দেখছেন। মাহফুজ আলমদের সাথে আপনার ব্যক্তিগতভাবেও যোগাযোগ আছে, গ্রেট ফলসে গিয়েও ছিলেন, একটা ছবি দেখলাম ফেসবুকে। মানে আপনি আসলে ভেতর এবং বাহির থেকে বিষয়টা কিভাবে পর্যালোচনা করেন? আসলেই কি মানে নাহিদ ইসলামের বক্তব্যের সত্যতা কতটা? দেখেন, গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরিপ্রেক্ষিতে একটা বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল, সবসময় এই প্রত্যাশাটা তৈরি হয়। সেই প্রত্যাশা অনুযায়ী সবগুলো রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যখন সরকার একটি কাজ করতে চাইছে, তখন সেই বহু জায়গাতে একমত হওয়া যাচ্ছে না। সংস্কার বলেন আর যাই বলেন, একমত হওয়া যাচ্ছে না। কিছু জায়গায় যাচ্ছে, কিছু জায়গায় যাচ্ছে না। সেই হিসেবে গণ-অভ্যুত্থানের একেবারে সামনের সারির নেতা হিসেবে মাহফুজ আলমদের অনেক বিক্ষুব্ধতা থাকতে পারে, অনেক অসন্তোষ থাকতে পারে, এবং সেটা আছে, তার একটা প্রকাশ আমরা মাহফুজ আলমের এই ঘটনার মধ্যে দিয়ে দেখি, এবং এটা খুব অস্বাভাবিক ব্যাপার নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হত্যার মৌন সম্মতি আছে, এটার সঙ্গে আমি একমত নই, যদিও রাজনৈতিক জায়গা থেকে তিনি বলতে পারেন, সেটা তার বক্তব্য, আমি এর বক্তব্যের আর বাইরে যাব না। আর মাহফুজ আলমকে ধরেন হেনস্থা করা হয়েছে, নাজেহাল করা হয়েছে, সরকার ব্যবস্থা নেয়নি, জায়গাটা যদি আমি আরেকটু পরিষ্কার করে বলি, যেমন নিউ ইয়র্ক কনসুলেটের কথা যদি আমি বলি, নিউ ইয়র্ক কনসুলেটে যে প্রোগ্রামটি ছিল, সেই প্রোগ্রামটি মাহফুজ আলম নিউ ইয়র্ক কনসুলেটে খুব স্বাভাবিক প্রক্রিয়াতে গাড়ি নিয়ে কনসুলেটে ঢুকেছে। সেই গাড়িতে আমি নিজে ছিলাম, প্রোগ্রাম করেছি আমরা। প্রোগ্রাম শেষ হয়েছে রাত 11টা, সোয়া 11টার সময় আমরা যখন বের হতে যাব, তখন দেখলাম যে কিছু লোকজন 3-4টা গাড়ির ভেতরে এখনো বসে আছে। আমরা ধারণা করলাম যে আমাদের গাড়ি, অর্থাৎ মাহফুজ আলমের গাড়ি যখন বের হবে, তখন তারা গাড়িতে আক্রমণ করতে পারে। তখন আমরা সেখানে বসে আবারও পুলিশকে বললাম যে এরকম কনসুলেটের সামনে এইরকম অবস্থা আছে। আমরা বলার 10-15 মিনিটের মধ্যে পুলিশ আসলো, এবং পুলিশ এসে বললো যে ঠিক আছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে, আপনারা এখন বের হন। কিভাবে বের হবে? আমরা যে পথ দিয়ে বের হয়েছিলাম ঠিক একই পথ দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, সেখানে পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল। এই যে নাজেহালের যে চেষ্টার কথা আপনি বলছেন, একটি ভিডিও দেখবেন আপনি, সেখানে দেখানো হচ্ছে এই ধর ধর ধর, বিষয়টি এরকম যে মাহফুজ আলম সামনে আছে, তারা দৌড়ে মাহফুজ আলমকে ধরতে যাচ্ছে। বিষয়টি কিন্তু মোটেই তা নয়। তারা এটা পরিকল্পিতভাবে স্ক্রিপ্ট তৈরি করে সেটা ছেড়ে। আপনি একটা কালো গাড়ি দেখবেন, গাড়ি তল্লাশি করা হচ্ছে কনসুলেটের সামনে। ওই গাড়িটি নিউ ইয়র্ক ওয়াশিংটন দূতাবাসের, ওই গাড়িতে কেউ ছিল না। ওই গাড়ির পেছনে যে পানির কেস থাকে না, 40 বোতলের একটা পানির কেস ছিল, ওই পানির কেসটা ছিল। যারা ওই গাড়ি তল্লাশি করেছে দুষ্কৃতিকারীরা, আওয়ামী লীগের লোকজনকে আমি সেটা বলতে চাই না, তারা ওই পানির বোতলগুলো নিয়ে গেছে। সেখানে মাহফুজ আলম ছিল না। যদি আপনি অর্থাৎ ব্যবস্থা নেওয়া হয় নাই, তারা তো মাহফুজ আলমের কাছাকাছিও আসতে পারে নাই। তো ব্যবস্থা না নেওয়া হলে মাহফুজ আলমের কাছাকাছি তারা আসতে পারলো না কেন? আপনি যদি লন্ডনের কথা বলেন, লন্ডনে আপনি দেখবেন কোথাও কোনো ছবিতে কিন্তু মাহফুজ আলম নাই, কোথাও কোনো ছবিতে মাহফুজ আলম নাই। সব কয়টি জায়গাতে কিন্তু গাড়ি, খালি গাড়ির উপরে ডিম নিক্ষেপ করা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো সত্যি নয়। হ্যাঁ বাবা, ব্যবস্থা নেওয়া হয়নি এটি সত্য না, কিন্তু তারপরেও মানে নাহিদ ইসলাম যে অভিযোগটি করছেন যে হত্যার মৌন সম্মতি, খুবই সেটা না, এটা একটা নানা অপ্রাপ্তি সরকারের ভেতর থেকে নানা রকম। তাহলে এটিরও কি একটা প্রতিবাদ করা উচিত না, মানে সরকারের পক্ষ থেকে? কারণ এটা খুবই সরকারের পক্ষ থেকে সব বিষয়ে প্রতিবাদ, নাগরিকের গণঅভ্যুত্থানের নেতাদের নানা রকমের অসন্তোষ থাকতে পারে, নানা রকমের অসন্তোষ থাকতে পারে। আমার ছেলে চলে এসেছে, আমি জানি, আজকে বুঝতে পারছি যে উইকেন্ড, ওর নিশ্চয়ই স্কুল নেই, এজন্য আমি দোতলায় চলে এসেছিলাম, ও আর অনেকক্ষণ না থাকতে পারে চলে এসেছে। আচ্ছা,
আচ্ছা, থাকুক, সেও আমাদের সাথে তাহলে হ্যাঁ বাবা, অংশগ্রহণ বাবা করুক আমার এই টক কথা শোতে। বলি তুমি শোন। সেই টক শোতে হ্যাঁ অংশগ্রহণ এই করুক। যে দেখুন, হ্যাঁ আমি এই মানে এটি একটা খুবই আপনি মনে করছেন এখানে নিন্দা বা প্রতিবাদের কিছু নাই? না, এটা এটা তাদের গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে তারা তাদের একটা মতামত বা প্রত্যাশার জায়গা থেকে সেটা প্রকাশ করেছেন। জি। তারা হয়তো আরো আরো বড় করে কোনো কিছু দেখতে চাইছিলেন, সেটা হয়তো দেখতে পারেন নাই, এটাকে আমি সম্মান জানাই, কিন্তু এটা প্রতিবাদ করার কোনো কারণ কিন্তু নেই। এটি তো খুবই গুরুতর অভিযোগ না? হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে উপদেষ্টাদের মধ্যে। হ্যাঁ, এটা ধরেন রাজনৈতিক ভাবে আমরা অনেক কথা বলি, যেটা হয়তো সরাসরি ভাবে সেটা মিন করা হয় না। আমার ধারণা নাহিদ ইসলামের এই বক্তব্যটাও সেই রকমই হবে, তিনি প্রত্যাশার জায়গা থেকে কথা বলেছেন। আচ্ছা, আচ্ছা। আপনি একটু ওই যে সেখানকার গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছিলেন, মানে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিষয়গুলোর কথা বলছিলেন, যেখানে সবকিছু যেমন বিক্ষোভও করতে হয় তখন অনুমতি নিয়ে করতে হয়। আমি একটু সম্প্রতি বাংলাদেশে একটা ঘটনা, আমি আবার এই মাহফুজ আলমের ঘটনার প্রেক্ষিতে আবার একটু আসবো। কিন্তু ওইখানে একটু যেতে চাই যে বাংলাদেশে যেমন মঞ্চ ৭১ তারা পুলিশের ডিএমপির অনুমতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তারা সমাবেশ একটা আলোচনা সভা করতে গিয়েছিল, অনুমতি নিয়ে গিয়েছিল এবং সেখানে তারা গিয়ে একটা মবের শিকার হলো, কথা বলতে শুরু করার মাত্র তারপরে পুলিশ তাদের নিরাপত্তার জন্য নিয়ে গিয়ে পরে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, যারা আসলে সেখানে ছিলেন। আপনি জানেন মঞ্জুরুল আলম পান্না ছিলেন, হাফিজুল মানে কার্জন স্যার ছিলেন, আমাদের শ্রুতি আইনের শিক্ষক, তিনি ছিলেন, আরো অনেকেই ছিলেন। ১৬ জন তারা গ্রেপ্তার হয়ে আছেন সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়ে। এটি আসলে কি এমন হলো, মানে তারাও তো অনুমতি নিয়ে গিয়েছিলেন, তারাও কথা বলা শুরু করার আগেই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমার অনুষ্ঠানে সেদিন মাসুদ কামাল বলছিলেন যে এফআইআর এ লতিফ সিদ্দিকের যে বক্তব্য রাখা হয়েছে যে তিনি এটি এটি বলেছেন, তিনি আসলে মাইকটি হাতে এনে নিয়ে কথা বলবার জন্য, কিন্তু এফআইআর এ তিনি কি বলতে পারতেন হয়তো সেটিও লেখা হয়ে গেছে। মানে এই বিষয়গুলো আপনি মত প্রকাশের পক্ষে সবসময় কথা বলেছেন, সাংবাদিক, আপনি নিজেও একজন দায়িত্ব পালন করেছেন, হয়তো আবার করবেন। আপনি এটি আসলে কিভাবে দেখেন এই ঘটনাটি? প্রথমত কথা, মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষের কথা বলার অধিকার থাকতে হবে, মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষের কথা বলার অধিকার থাকতে হবে। শেখ হাসিনা বিগত ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যে জনমানুষের বিক্ষুব্ধতা এবং জনমানুষের যে রাস্তায় নেমে আসা, তাদেরকে যে দেশ থেকে বিতাড়িত করা, এই স্বাধীনভাবে কথা বলতে না দেয়া এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠা, এটা অন্যতম একটা বড় কারণ ছিল তাদের বিরুদ্ধে এইটা। তো এখনকার সরকারের সময়ে মত প্রকাশের স্বাধীনতাটা অবশ্যই থাকতেই হবে, এটা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকতে পারে না। পুলিশের অনুমতি নিয়ে হোক, সব সময় সব প্রোগ্রাম পুলিশের অনুমতি নিয়ে করতে হবে, ব্যক্তিগতভাবে আমি সেটারও পক্ষের মানুষ নই, যে যে কোনো কাজ করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের একটা অনুমতি নিতে হয়, তার কারণ বর্তমান অন্য যে কোনো সময়ের চেয়ে এখন যেহেতু একটি প্রোগ্রাম করতে গেলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের পুলিশি নিরাপত্তার প্রয়োজন হয়, যাতে কোনো সহিংসতা না হয়। সেই কারণে পুলিশের অনুমতি বলতে পুলিশকে জানানোর একটা ব্যাপার থাকে, এবং সেটা আমার ধারণা যে সঠিকই আছে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার জায়গায় আমি একটি বিষয় লক্ষ্য করছি, আপনি যাদের নাম উল্লেখ করে বলেছেন তারা আমাদেরই সহকর্মী, আমাদেরই পরিচিত জন। তাদের অনেকের মতের সঙ্গে আমার কোনো কোনো ক্ষেত্রে মতের হয়তো অমিল আছে, কিন্তু আমি চাই না যে তারা মত প্রকাশ না করুক। কিন্তু দেশের পরিস্থিতিতে আমার ভেতরে একটা জিনিস তৈরি হয়েছে, যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ফ্যাসিস্ট রেজিমে শেখ হাসিনা সরকারের সময় যেভাবে দেশের জনমানুষকে অপমান, অসম্মান এবং সুবিধা নেয়ার একটা ধারা তৈরি হয়েছিল, এই বিগত সরকারের পতনের পরে কেউ কেউ এই মুক্তিযুদ্ধকে ব্যবহার করেও মত প্রকাশের স্বাধীনতাকে সামনে এনে এটাকে ব্যবহার করে এক ধরনের ফ্যাসিস্ট সরকারের পক্ষে দাঁড়ানোর, বিগত সরকারের পক্ষে দাঁড়ানোর একটা অবস্থান তৈরি করছে। যেমন আমি হচ্ছে সেই মানুষ, যে মানুষটি, দুঃখিত, কেউ যদি মিথ্যে বলেন, আমি আবারও বলছি, কেউ যদি মিথ্যা বলেন, আমি সেই মানসিকতায় বিশ্বাস করি যে ওই মিথ্যাটাও তার বলার অধিকার থাকা উচিত। আপনার বিরুদ্ধে কেউ একটা মিথ্যা বলবেন, তথ্য দিবেন, আমি মনে করি সেই কথাটাও তার বলার অধিকার থাকা উচিত। এইখানে যেটা দরকার সেটা হলো সরকারের অংশ হিসাবে আমাদের অথবা সরকারের কার্যক্রমকে যারা সমর্থন করেন তাদের যেটা দরকার সেটা যে এটা বলা যে যিনি মিথ্যা তথ্যটা দিলেন সেই তথ্যটা যে মিথ্যা সেটাও পরিষ্কার করে বলে দেওয়া উচিত যে সেই তথ্যটা অসত্য। কিন্তু মিথ্যা তথ্য বলতে পারেন, কিন্তু দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর, প্রোপাগান্ডা বলতে আমি বলছি যে দেশের ভেতরে প্রোপাগান্ডা চালিয়ে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির মোটিভ নিয়ে কেউ যদি কাজ করে, তাহলে আমার ধারণা যে সেই জায়গাটাতে সরকারের কিছু করার আছে, অন্তত তাদেরকে বিরত রাখার। যেমন ধরেন একজন সাংবাদিকের কথা যদি বলেন, আমি সরকারের সমালোচনা করতে পারি, আমি যখন সাংবাদিক, আপনি যখন সাংবাদিক সরকারের সমালোচনা করতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে ওই মুক্তিযুদ্ধের ওই প্রোগ্রামটিতে যারা ছিলেন তার ১৫-২০ ১ মাস আগে থেকে
সাংবাদিকদের দেখলাম, কোনো সাংবাদিকের দেখলাম, কোনো বিশ্ববিদ্যালয় প্রফেসরের দেখলাম যে ভারতে সর্বদলীয় মিটিং হয়েছে, শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এটা ডক্টর ইউনূস সরকার পালাবে ইত্যাদি ইত্যাদি বিষয় প্রচার করছেন। ওই যে আমি বললাম, মিথ্যাটা বলতে পারেন তিনি, কিন্তু দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা কি চালাতে পারেন? না, এই নিশ্চয়ই না, সরকার পালানোর পর নিশ্চয়ই না। কিন্তু থেকে আমরা এটা কি যদি চালাতে এই পারে? ঘটনার কথা বলি, তারা আসলে ওখানে কি এমন প্রপাগান্ডা চালান? তারা যেমন লতিফ সিদ্দিকী মাইক হাতেই নেন নাই, যেটি মাসুদ কামাল বলছিলেন আমার না না, অনুষ্ঠানে, একটি হচ্ছে মাইক চালান, হাতেই নেন নাই, কিন্তু তিনি কি বলেছেন একটি সেটা লেখা হচ্ছে হয়েছে। একটি হচ্ছে চালান নাই, আরেকটি হচ্ছে চালাতে পারতেন। আমি তো শুরুতে বলেছি যে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, কিন্তু আপনি যারা, এখানে সরকারের ভূমিকা কিভাবে দেখলেন, মানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা যদি বলি? না, আইন শৃঙ্খলার ভূমিকা আমি সেটা বলছি যে সরকারের ভূমিকা, কেউ যদি কথা বলতে চান তাহলে তাকে কথা বলতে দিতে হবে, সেটা মঞ্চ ৭১ হোক আর যেই হোক। ফ্যাসিস্ট পতিত শক্তি ছাড়া, যেহেতু এই মুহূর্তে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, সেই শক্তি ছাড়া, সেই শক্তি যদি এখন বলে যে আমাকে কথা বলতে দিতে হবে, তার বিচার প্রক্রিয়া চলছে, তার বিরুদ্ধে মানুষের বিক্ষুব্ধতা আছে, সেই শক্তির বিরুদ্ধে কথা বলার পক্ষে আমি এখন নই, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী হলেও। কিন্তু এর বাইরের যে, কিন্তু যেমন আইনগতভাবে আপনি তো তারাও আসলে মত প্রকাশ করতেই পারেন না, যদি আমরা আইনের শাসনে বিশ্বাসী হই। বিশ্বাস করি আইনের শাসন, আইনটা, বিচার প্রক্রিয়াটা চলতে থাকুক, তাদের বিরুদ্ধে গণহত্যার বিষয়টি হ্যাঁ, চলতে বিচার থাকুক। প্রক্রিয়া চলতে থাকবে, প্রমাণ এদিকে হোক। মত প্রকাশে তো বাধা থাকার কথা না। মত প্রকাশে বাধা আছে এই কারণে যে আপনি দেশের মানুষকে উস্কানি দিচ্ছেন, দেশের মানুষকে হত্যা করতে চাইছেন। কিন্তু এই আপনি ঘটনায় আবারও উস্কানির গণহত্যা, ঘটনাটা কি দেখলেন? মানে এখানে কি আপনি বলবেন যে এখানে উস্কানি হচ্ছিল, এজন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, এরকম কি না কিছু না, আমি হলো? ওই ঘটনার কথা বলছি যে না। আমি যদি এই ঘটনার কথা একটু জানতে চাই। এই ঘটনার সঙ্গে এমন কিছু মানুষের সম্পৃক্ততা ছিল যারা তারও ১ মাস আগে থেকে একটা সম্মিলিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছিল। সেই মানুষটি, একাধিক মানুষ সম্মিলিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছিল, দেশ বিরোধী প্রোপাগান্ডা তার চালাচ্ছিল, না তার সরকার বিরোধী প্রমাণ প্রোপাগান্ডা। সরকারের কাছে ছিল। এটা সবার কাছে আছে, ভার্চুয়াল মিডিয়াতে আছে, তারা প্রকাশ্যে ষড়যন্ত্র করেছে। যে তাহলে পুলিশ ঘটনা তাদের ঘটে নাই, অনুমতি দিল কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন অনুমতি দিয়েছে? ওই মঞ্চটির সঙ্গে এদের সম্পৃক্ত ছিল বা এরকম মানুষের সম্পৃক্ততা ছিল, পুলিশ সেটা জানতো কিনা, এটা পুলিশের তদন্ত করে দেখা উচিত। এবং তার চেয়ে বড় কথা, যে সেখানে যা বলে নাই সেই ঘটনা দিয়ে যদি মামলা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ঠিক না। সরকারকে স্বচ্ছ থাকতে হবে, পুলিশকে স্বচ্ছ থাকতে হবে। পুরোনো আমলের মতো যা ঘটে নাই সেই ঘটনা বানিয়ে মামলা করা যাবে না। এই জায়গাটিতে সরকারের দেখার আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেখার আছে, অবশ্যই দেখার আছে। আপনি যেটা বলতে চাইছেন সেই ঘটনার সঙ্গে, কথার সঙ্গে আমি একমত। আর এই মবকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, যারা আসলে এসে হেনস্থা করলেন? ব্যবস্থা নেওয়া উচিত ছিল, ব্যবস্থা নেওয়া উচিত ছিল যারা হেনস্থা করেছে। রাষ্ট্র ব্যবস্থা নেবে, রাষ্ট্র ব্যবস্থা নেবে, সরকার ব্যবস্থা নেবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, প্রশাসন। আমি আর আপনি ব্যবস্থা নেব না, আমি আর আপনি কথা বলতে পারেন, আপনি কথা বলতে পারেন যে ওইখানে এরকম একটা অনিয়ম ঘটেছে, ওইটার ব্যবস্থা যে নিতে হবে সেই ব্যবস্থাটা নিতে হবে পুলিশকে, ব্যবস্থাটা নিতে হবে সেনাবাহিনী, এখন মাঠে আছে সেনাবাহিনীকে, যেহেতু তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে। ওই ব্যবস্থাটা আমি নিব না। ওই যে তো সেটা কেন নিয়োগে নিল না? যারা, মানে সরকার এখানে তাহলে চুপ কেন? মানে আইনের সরকারের নেওয়া উচিত ছিল, সরকারের নেওয়া উচিত ছিল। হয় সরকার পারে নাই, অথবা সরকার নেয় নাই, অথবা সরকার সামনে নিবে, কি করবে আমি পুরোটা বলতে পারবো না, কিন্তু অবশ্যই ব্যবস্থাটা সরকারকে নিতে হবে, অন্য কেউ না। মানে এখানে আপনি সরকারের একটা দায় দেখছেন। আসি আবার তাহলে মাহফুজ আলমের সেই প্রসঙ্গে। মাহফুজ আলমরা, আমি বলছিলাম যে এই প্রসঙ্গে ফিরবো, মাহফুজ আলমরা আসলে এরকম ঘটনা ঘটছে, এখনো তারা সরকারি আছেন, একটা নিরাপত্তার চাদরে কিন্তু আছেন। সরকারের বাইরে যখন যাবেন তখন তাদের কি হবে? যে কোনো কিছু হতে পারে, তাদেরকে হত্যা করা হতে পারে। কারণটা কি? মাহফুজ আলমের ক্ষেত্রে এরকম হচ্ছে কেন? কারণ মাহফুজ আলমরা নেতৃত্ব দিয়ে 15 বছরের একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা তো রাজা, তারা তো ছিলেন রাজা, বাংলাদেশের মানুষ ছিল তাদের প্রজা, বাংলাদেশটা ছিল তাদের সম্পদ। সম্পদ, আপনার যেরকম সামান্য কিছু সম্পদ আছে, আমার যেরকম সামান্য কিছু সম্পদ আছে, আর শেখ হাসিনার পরিবারের পুরো বাংলাদেশটা ছিল সম্পদ। তো সেই সম্পদ থেকে তাদেরকে যেহেতু বিতাড়িত করা হয়েছে, মাহফুজ আলমরা বিতাড়িত করেছে, সঙ্গে আরো অনেকে ছিলেন, সেই কারণে মাহফুজ আলমরা শত্রু, সেই কারণে মাহফুজ আলমদেরকে তারা হত্যা করতে চায়। সেই কারণে মাহফুজ আলমদের পক্ষের যারা আছে তারা এই ফ্যাসিজমের কথা বলে যারা রাস্তায় নামে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে, কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেরা ব্যবস্থা নেয়। এরকম এই ঘটনাটা তো বাংলাদেশে ঘটছে। মাহফুজ আলমদের, নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন যে মৌলসম্মতি তৈরি হয়েছে, মাহফুজ আলমদের তো সুযোগ পেলেই এরা হত্যা করবে, সেটা দেশের হোক দেশের বাইরে হোক। সেটা আপনি তো বলেছেন কাউকে ছাড়বো না, ফাঁসি দেওয়ার কথা বলেছেন, এদের সবাইকে ফাঁসি দিবেন। জি, তার মানে আসলে সরকার পতনের পর তারা এরকম বিপদে পড়তে পারেন। ডেফিনেটলি বিপদে পড়তে হবে, তারা এখনো বিপদে আছে। জি, জি। আমি আর একটু আরো কিছু প্রসঙ্গে এবং যাই। এবং আমি বলি যে যেহেতু সরকার পরিবর্তনের পরে এরা বিপদে পড়তে পারে, এখন বাংলাদেশ যে প্রক্রিয়ায় চলছে, যে প্রক্রিয়ায় নির্বাচন হবে এবং যে সরকার ক্ষমতায় আসবেন নির্বাচনের মধ্য দিয়ে, সে যে সরকারই হোক, সেই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত 5 আগস্টের, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে শক্তি, যারা প্রকাশ্যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা।
এটা একটা দায়িত্ব। সরকারি শুধু নিরাপত্তা নিশ্চিত করবে না, কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা করা দরকার সেটা যেন সরকার দেশে এবং দেশের বাইরে সব জায়গাতেই এটা করে, এটা তাদের অন্যতম দায়িত্ব হওয়া উচিত এবং প্রকাশ্যে তাদের এটা বলা উচিত। জি, জি, নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সরকার বা মানে যাদের দায়িত্ব থাকা উচিত তারা তারেক রহমানের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না। কারণ তিনি কেন ফিরছেন না জিজ্ঞাসা করলে বিএনপির পক্ষ থেকে অনেকেই বিভিন্ন সময় আমার প্ল্যাটফর্মেই বলেছেন যে তিনি আসলে নিরাপদ নন, তাকে হত্যা করার চেষ্টা করা হতে পারে। এইটা কেন পারে না সরকার? প্রথমত কথা, বিএনপির পক্ষ থেকে কারা বলেছেন আমি তাদেরকে জানি না, প্রথমত কথা। মানে আপনি কি এটা দ্বিতীয়ত শোনেননি যে কথা, আসলে এটা কি আপনি শুনেছেন যে বিএনপি বলছে যে বিএনপি নেতাকর্মীরা কেউ বলছে যে দেশে নিরাপত্তা সংকট, তারেক রহমান কেন ফিরছেন না? যারা এই প্রশ্নের বলছেন উত্তর কি যারা আপনি দেখেছেন বলছেন কখনো? যারা যারা বিএনপির পক্ষ থেকে যারা বলছেন তাদের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য না। আমি মনে করি না যে তারা সঠিক বলছেন, আমি মনে করি না যে তারা জেনে বলছেন। হুম, দেশের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নাই, তারেক রহমানের দেশের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নাই। তারেক রহমান একটি বড় রাজনৈতিক দলের বা আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান। তো সেই প্রধান ব্যক্তি দেশে ফিরবেন, কখন ফিরবেন, কিভাবে ফিরবেন, সেটা একান্তভাবেই তার এবং তার দলের বিষয়। সরকারের যতটুকু করার, হুম। যা কিছু করার, প্রথমত কথা সরকার সেটা করার জন্য প্রস্তুত আছে, দ্বিতীয়ত কথা সরকারের সেটা করার সক্ষমতা আছে। নিরাপত্তার কারণে তিনি ফিরছেন না, এই কথাটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আপনার ফেরা কাছে না কি কোনো ফেরা একটা, ব্যাখ্যা আছে? যদিও এটা আমি এখন প্রসঙ্গে আনতে চাই না, ছোট্ট করে কেন তিনি ফিরছেন না? কোনো ব্যাখ্যা আছে? সেটা তার রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, সেটা তারেক রহমান বলতে, এই প্রশ্নের উত্তর একমাত্র বলতে পারবেন তারেক রহমান। এই জি, প্রশ্নের উত্তর একদমই মির্জা তাই। ফখরুল ইসলাম আলমগীরও বলতে পারবেন না। একদমই তাই হয়তো, কারণ আমি আপনার যদি বিভিন্ন সুযোগ সময় হয়, আপনার যদি সুযোগ হয়, কোনো সাংবাদিকের যদি সুযোগ হয় সরাসরি তারেক রহমানের কাছে প্রশ্নটা করার যে আপনি এখনো, দেশের মানুষের প্রত্যাশা যে তিনি ফিরবেন, এখনো ফিরছেন না, দেশের মানুষ প্রতিদিনই মনে করছেন যে তিনি হয়তো আগামী মাসে ফিরবেন, তিনি হয়তো অমুক সময় ফিরবেন, ফিরছেন না, এই যে মানুষের প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গাটার কারণে তারেক রহমানের নিশ্চয়ই ব্যাখ্যা আছে এবং তিনি যখন ফিরবেন তখন হয়তো ব্যাখ্যা দিবেন, এখনো ব্যাখ্যা দিতে পারেন, অথবা তিনি কোনো ব্যাখ্যাই দিবেন না, একদিন ফিরে জি, আসবেন। কোনো ব্যাখ্যাই দেন না এবং আমরা জানতে পারি যে তার নিরাপত্তার সংকট আছে। আমার কাছে সেটা তার মনে হয় দলের নেতারা তা আসলে তাকে নিরাপত্তার সেই সংকটে ফেলতে চান না বলেই এটি আসলে এটা দলীয় তার অবস্থানও দলের বটে। নেতা কর্মীরা কতটা কে জানেন সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন জি, আছে। আমি আমাদের অনুষ্ঠানে বলেন যে এটি তাদের দলীয় অবস্থানও বটে যে তিনি নিরাপদে থাকুক। তিনি এখন সবেধন নির্মণি এরকম শব্দ ব্যবহার করা হয়। আমি এবারে একটু এই মানে আসি যে আমাদের সম্প্রতি আমাদের দেশে মার্কিন সেনা মহড়া হয়ে গেল একটা, সেটা নিয়ে অনেক কথা উঠেছে। সেই প্রসঙ্গে আসবো, ছোট ছোট করে আসবো কারণ আমরা অনেক সময় ধরে কথা বলছি। আপনারা নিশ্চয়ই বিভিন্ন কাজ আছে, একটু সংক্ষেপে কয়েকটা বিষয় জানবো, এটা নিয়ে কথা বলবো। তার আগে একটু এটা নিয়ে কথা বলতে চাই যে সম্প্রতি আমাদের গণমাধ্যমে দেখলাম যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সেখানে পুলিশের বরাতে বলা হচ্ছে, মানে প্রথম আলোর খবর পড়ছে, একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত করিম বলেছেন বর্তমান সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার গঠনে কাজ করতে তিনি বাংলাদেশে এসেছেন। তার দাবি তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থায় আছে, সেনাবাহিনীর সঙ্গে ওই সরকারের দূরত্ব তৈরি হয়েছে, এই সুযোগে বর্তমান সরকারকে পরিবর্তন করতে বাংলাদেশে এসেছেন তিনি। সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক হয়েছে। এই সিআইএর এজেন্টের বাংলাদেশে আসা কোনো খবর আপনারা জানেন? মার্কিন দূতাবাস। প্রথমত কথা সিআইএ এর এজেন্ট বলতে কিছু নাই, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, আপনি যার কথা বলছেন তিনি সিআইএ এর এজেন্ট তো দূরের কথা, ওইটার কাছাকাছিও তার কোনো অবস্থান নাই। এইটা একটা টাউট বাটপারি কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটিকে এত বড় করে দেখার কোনো কারণ নাই। আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাহিনীর ভেতরের কিছু সদস্য আছেন, তাদের নির্বুদ্ধিতার কারণে তারা অনেক সময় অনেক রকমের কাজ করে থাকেন। আমার ঘটনা এরকম একটা ঘটনাই ঘটেছে। এনায়েত করিমের ঘটনাটাকে এত বড় করে দেখার বা দেখানোর এর আগে কোনো বিএনপি কারণ বা আমলেও কোনো সুযোগ তিনি নেই। কিন্তু একবার গ্রেপ্তার হয়েছিলেন এইরকমই একটা বিষয়, সরকার বিরোধী। এই এই ওনার পুরো বিষয়টিকে সামান্যতম কোনো গুরুত্ব দেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা। সিআইএ এই প্রক্রিয়াতে কাজ করে না। সিআইএ এরকম মানুষকে এজেন্ট বানায় না। সিআইএ যাকে এজেন্ট বানাবে সেটাকে আপনি আমি কেউ চিনবো না। ওই দেশে গিয়ে মিটিং করে সরকার পতন ঘটাবে, এগুলো খুবই হাস্যকর ব্যাপার। তাহলে এত হাস্য, আমাদের আমাদের রাজনীতির এত হাস্যকর ব্যাপার আছে, এগুলো দেখলে আমার মাঝে মাঝে নিজের খুব হাসি পায় এবং দুঃখ লাগে যে আমরা কত ছোট কত গৌণ বিষয়কে কত গুরুত্ব দিয়ে তাহলে উপস্থাপন এটি করি। গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই বলে মোটেই আপনি বলছেন। গুরুত্বপূর্ণ না, এটা একেবারেই তুচ্ছ জি, ঘটনা। আরো যে এটা বিষয়গুলো টাউট উল্টে বাটপারি পাচ্ছে, কেন্দ্রিক ঘটনা। এবার তাহলে সেদিকে একটু আগাই যাই যে এই যে বলছিলাম যে মার্কিন সেনা মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল যৌথ মহড়া পরিচালিত হলো, সেখানে সুপার হারকিউলিস বিমানে করে বাংলাদেশে গেলেন, চট্টগ্রামে নামলেন মার্কিন সেনারা। সেটি নিয়ে অনেক আসলে গুজব গুঞ্জন হয়েছে, আলোচনা সমালোচনা প্রশ্ন উঠেছে, যেগুলোর উত্তর সবখানে নাই, গণমাধ্যম স্পষ্ট করতে পারেনি অনেক কিছু। আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো এখানে কি কোনো অস্বাভাবিক কিছু আদৌ ছিল কিনা? যেমন ধরেন তারা ইমিগ্রেশন ছাড়াই দেশে ঢুকেছেন, বাংলাদেশে ঢুকেছেন, তারা চেক ইন ছাড়াই হোটেল রেডিসনে ছিলেন, এরকম কথা আসছে। এবং বাসদ সিপিবি তারা এই ঘটনায় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। কিন্তু এরকম কিছু, মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন?
বাসদ সিপিবি এরা একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে, এদের আর কোনো গ্রহণযোগ্যতা নেই, সুতরাং তারা এই ধরনের কথা কেন বলেন আমি এটা বুঝতে পারি না। সুতরাং তাদের নিয়ে আমি আলোচনাই করতে চাই না। আমি যদিও এই দলটিকে চাই যে তারা সাকসেস হন, কিন্তু সাকসেস হওয়ার কোনো কারণ নেই, কারণ এরা জনগণের বিচ্ছিন্ন, প্রথমত। দ্বিতীয়ত কথা, আপনি যে সমস্ত অভিযোগের কথা বললেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন বিমানে, যুদ্ধ বিমানে করে বাংলাদেশে গেছেন, হোটেল রেডিসনে উঠেছেন, সেটা নিয়ম কানুন মেনে রেজিস্ট্রি করে ওঠেন নাই, ইমিগ্রেশন ছাড়া গেছেন, এই ঘটনাগুলো আমরা আসলে জেনেছি কিভাবে? যেটা বাংলাদেশের জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আমার আপনার খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনাগুলো আমরা জেনেছি কিভাবে? আমরা জেনেছি এটা সোশ্যাল মিডিয়া থেকে। আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলতে মূলত ফেসবুক। তো ফেসবুক থেকে আমরা জেনেছি, ফেসবুক থেকে কিছু কিছু মানুষ পোস্ট করেছেন, কিছু কিছু মানুষ এই কনফিউশনটা তৈরি করেছেন। আমরা এটাই জানতাম সাংবাদিকের, একজন সাংবাদিক, ক্ষুদ্র সাংবাদিক হিসেবে, যে যে সমস্ত জায়গাতে বিভ্রান্তি তৈরি হয়, সোশ্যাল মিডিয়া যদি কোনো বিভ্রান্তি তৈরি করে, অথবা ব্যক্তিগত অথবা গল্প আড্ডায় যদি কোনো বিভ্রান্তি তৈরি হয়, গণমাধ্যমের দায়িত্ব সেই বিভ্রান্তিটা দূর করা। বিস্ময়কর ব্যাপার যে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম, বিশেষ করে আমি একসময় নিয়মিত টকশোতে অংশ নিতাম, আপনি এই প্রোগ্রামের বাইরেও বাংলাদেশের প্রথম সারির টেলিভিশনগুলোতে নিয়মিত টকশো উপস্থাপন করেছেন, আপনার সঙ্গেও বহু অনুষ্ঠান আমরা একসঙ্গে করেছি। এই সমস্ত প্রোগ্রামের ধরনটা ছিল এরকম যে যে সমস্ত বিভ্রান্তি তৈরি হবে সেই সমস্ত বিভ্রান্তিটা এই সমস্ত গণমাধ্যমের থেকে, এই সমস্ত টকশো থেকে সেই বিভ্রান্তিগুলো দূর করা হবে। অর্থাৎ সত্যটা আমরা বলবো যে না, ঘটনাটা এরকম না ওই রকম। কিন্তু বিস্ময়কর ভাবে হলে সত্যি, আপনি একটু মিলিয়ে দেখেন, আমার অভিযোগটা এমন না যে আমি এখন টকশো করছি না দেখে আমি সেই জায়গাতে কথা বলছি। আপনি খেয়াল করে দেখেন যে কয়জন এই টকশোতে এসে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, তারা সবাই সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত হয়েছেন, এবং সোশ্যাল মিডিয়া যে প্রশ্ন করেছে তিনি এসে সেই প্রশ্নই করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, তিনি কি বলছেন আমি জানি না, তারা কথা বলতে কি আমি জানি না, মার্কিন যুক্তরাষ্ট্র কি সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চাইছেন? আরে ভাই, আপনি টকশোতে কথা বলছেন ন্যাশনাল মিডিয়াতে, আপনি বলছেন আমি জানি না, তো আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলছেন কেন? আমি জানি না, তিনি বলছেন আমি জানি না তারা রেডিসন ব্লুতে রেজিস্ট্রেশন ছাড়া ঢুকেছেন কিনা। আপনি জানেন না কেন এটা জানতে পারেন? আপনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, আপনিও একটা টেলিফোন করে জেনে নিতে পারেন। আর তারা ঢাকা শহরে থেকে তাহলে কোনো মূলধারার গণমাধ্যমে, ধরুন টকশো বক্তাদের কথা বাদ দিলাম, মূলধারার গণমাধ্যমে কেন এটা দেখানো হলো না যে হ্যাঁ তারা চেকিং করেছেন, এই যে তার ডকুমেন্ট আছে? দেখানো দেখানো হলো না মানে কি, দেখেন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক এই ট্রেনিং মহড়া, এটা বহু বছর ধরে চলছে, এটা সব সরকারের সময়ই চলে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রায় শতাধিক, এই মুহূর্তে আমি আর আপনি যখন কথা বলছি, প্রায় শতাধিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর শতাধিক কর্মকর্তা আছেন, নানা কর্মসূচিতে নানা ট্রেনিং এ তারা ট্রেনিং নিচ্ছেন। এটা কিন্তু আমরা জানি না কোথায় আছেন, কি ট্রেনিং নিচ্ছেন। একই রকম ভাবে বাংলাদেশেও তাদের যাতায়াত আছে, সব ঘটনা আমরা জানি না। সেনাবাহিনীর সঙ্গে, নৌবাহিনীর সঙ্গে, বিমান বাহিনীর সঙ্গে যেটা চলে, যেহেতু এটা একটি বড় মহড়া, সেই কারণে এটা নিয়ে এই বিভ্রান্তিটা তৈরি হয়েছে। আমার এইখানে বক্তব্য হচ্ছে, আমি যেটা কথাটা বলছিলাম শেষ করি, যে এই টকশো আলারা কয়েকজন বক্তা যিনি সে বিষয়টা জানেন না, সেই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করেছেন, এবং তাদের কাছে এই ব্যাখ্যাটা থাকা দরকার ছিল যে সেন্ট মার্টিন দ্বীপটি ঘাঁটি করার উপযুক্ত না, এই ব্যাখ্যাটা থাকা দরকার ছিল। তাদের এটা জেনে নেওয়া দরকার ছিল যে রেডিসন ব্লুতে কেউ রেজিস্ট্রেশন ছাড়া ঢোকে নাই। তাদের এটা জেনে নেওয়া দরকার ছিল যে কেউ ইমিগ্রেশন ছাড়া আসে নাই। তাদের এটা জেনে নেওয়া দরকার ছিল যে ভিসা পাসপোর্ট ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিকও যায় নাই। এটা জানা তাদের দরকার ছিল। আর সরকারের জায়গা থেকে, বিশেষ করে আইএসপিআর এর জায়গা থেকে যেটা দরকার ছিল, তারা বিবৃতিটা দিয়েছেন, একটি বিজ্ঞপ্তি দিয়েছেন এই বিভ্রান্তিগুলো তৈরি করার পরে। তো যেহেতু এটা প্রায় 92 জন সদস্য গেছেন, 3-4টি উড়োজাহাজ, যুদ্ধ বিমান গেছে, পরিবহন বিমান গেছে, তাদের এটা উপলব্ধিতে আসলে ভালো হতো যে এই ব্যাখ্যাটা আমরা আরো আগেই দিয়ে দিতে পারি। মানে অনেক বিভ্রান্তি তৈরি হওয়ার পরে যে তারা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, মানে বিভ্রান্তি তৈরি করার তো কিছু কিছু গ্রাউন্ড আছে, মানে যদি মানুষ দিয়ে কিছু চাল মেলাতে চায়, গুজব গুঞ্জন হতে পারে, কিন্তু কিছু তো সুযোগ আছে। যেমন ধরুন সাবেক প্রধানমন্ত্রী তিনি বলতেন যে তিনি যদি মার্কিনীদের এই সুযোগটি দিতেন দেশে ঘাঁটি তৈরি করতে, তিনি যদি মানে এই কাজগুলো করতে দিতেন, এখানে একটা বেস করতে দিতেন, তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। ওদিকে একটা খ্রিস্টান রাষ্ট্র হবার প্রক্রিয়া চলছে, এরকম নানান বক্তব্য কিন্তু সেন্ট মার্টিন যদি দিয়ে দিতেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, এই কথাগুলো বলতেন। এবং এই সরকার আসার পরে দেখা যাচ্ছে মানুষজন সেন্ট মার্টিনে যেতে পারছে না, পরিবেশগত কারণের কথা বলে সেখানে আসলে এখন ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। এটি আমরা দেখছি
একটা করিডোরের কথা হঠাৎ করে উঠলো, সেটিও একরকম গোপনে, কারণ নিজেদের মধ্যে অনেক আলোচনার মধ্যে সাংঘর্ষিক আলোচনা আসলো। প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা বললেন নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে যে দেওয়া হবে, কিছু শর্ত নিয়ে আলোচনা চলছে, সেই শর্তগুলো এখন তিনি প্রকাশ করতে চান না। তখনকার কথা বলছি, সেটি আমরা ভিডিওতে দেখেছিলাম। তারপরে আসলে নিরাপত্তা উপদেষ্টা এক কথা বললেন, প্রেস সচিব এক কথা বলেছেন, মানে অনেক সাংঘর্ষিক বক্তব্য তাদের মধ্যে আসছেন। তো তাহলে কিছু বিভ্রান্তিকর জায়গা তো তৈরি হওয়ার অবকাশ আছে নাকি জনাব? সরকারের বক্তব্য, আপনি যে কথাগুলো বলছেন, সরকারের যে কোনো বক্তব্য, যে কোনো অবস্থান একটি জায়গা থেকে যদি পরিষ্কার করে আসে তাহলে ভালো হয়, এবং সেটাই আসা উচিত, একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। এই যে আপনি যে অনেকগুলো কথা বললেন, এই অনেকগুলো কথা একটি জায়গা থেকে, একটি সরকার সেই জায়গা থেকে যদি অনেকগুলো কথা আসে তাহলে বিভ্রান্তি হওয়াটা খুব স্বাভাবিক, এবং এই ক্ষেত্রে আপনি যেটা বললেন, হ্যাঁ, বিভ্রান্তিটা তৈরি হয়েছে, অস্বীকার করার কোনো পথ নাই। আর বাস্তবতা হচ্ছে একই সঙ্গে আসলে অনেকগুলো ঘটনা ঘটছে। যেমন 1 বছর আগের বাস্তবতা বা 1 বছর আগের বাস্তবতা এমন ছিল না যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত ছিল মিয়ানমারের। 1 বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে এখন মিয়ানমারের সীমান্ত নাই, সীমান্তটা হয়ে গেছে আরাকান আর্মির, তাদের নিজস্ব সার্বভৌমত্ব সারা সেখানে প্রতিষ্ঠা করেছে। 1 বছর আগে মিয়ানমারের যে সেনাবাহিনী, মিয়ানমারের যে সীমান্ত পুলিশ সীমান্ত পাহারা দিত, এখন সেখানে পাহারা দেয় আরাকান আর্মি। নতুন বাস্তবতা তৈরি হয়েছে, দেশের ভেতরে যাওয়া আসা ইচ্ছে করলেই সবকিছু ঠেকানো যাচ্ছে না। এই ঘটনাগুলো অনেক কিছু ঘটেছে, যেহেতু অনেক কিছু ঘটেছে, রোহিঙ্গা একটা বড় ইস্যু বাংলাদেশের জন্য, আরাকান আর্মি রোহিঙ্গাদের সঙ্গে একটা সাংঘর্ষিক অবস্থানের মধ্যে আছে, অনেক ঘটনা ঘটছে। সেই কারণে আমিও প্রত্যাশা করি, এবং আমি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যখন কথা বলার সুযোগ পেয়েছি তখন কথাটা বলেছি যে বক্তব্যটা একটি জায়গা থেকে আসা দরকার। যদি এরকম কয়েকটি জায়গা থেকে আসে তাহলে এরকম বিভ্রান্তি তৈরি হবে, এটা একটা ব্যাপার। আর সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে আমার ধারণা যে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যারা জল্পনা কল্পনা ছড়ান, সেই জায়গাতে আমার খুব বেশি কিছু বলার নাই। তার কারণ সোশ্যাল মিডিয়া তো কোনো এডিটেড কোনো গেট কিপার নাই, যে কেউ যে কোনো কথা লিখতে পারে। কিন্তু গণমাধ্যমের দায়িত্ব, আমি আবারও টকশোর কথা বলছি, টকশো মানে তো টকশো না, টকশো মানে তো মেইন স্ট্রিম টেলিভিশন মিডিয়ার একটা বক্তব্য। তো সেই জায়গাটা সত্যটা প্রচার করা উচিত আমাদের, বা আমি যখন কথা বলবো সত্যটা। সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে ইতিপূর্বে বহু লেখা হয়েছে যেটা ঘাঁটি তৈরির উপযোগী না, বহুবার বলা হয়েছে যে এই দ্বীপটা কখনোই কোনো মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই এটা চায় নাই যে ঘাঁটি করব, বাংলাদেশও দিতে চায় নাই, তারা যেন বহুবার বলা হয়েছে। এখন আমি টকশোতে এসে যদি বলে আমি জানি না সেখানে কি ঘাঁটি হচ্ছে, এটা তো বিভ্রান্তিকর কথা। তাহলে মানে কিন্তু প্রশ্নটা তো ওইখানে যে সরকারই যখন সত্যটা সঠিকভাবে বলছে না বা যথেষ্টভাবে বলছে না, না, বা সরকারের মধ্যে থেকেই যখন বিভ্রান্ত হচ্ছে, তখন তো মানুষের বিভ্রান্তি তৈরি করা ইচ্ছাকৃত হতে পারে। সরকারের ভেতর থেকে সত্যটা বলছে না সেটা সত্য নয়, সেন্ট মার্টিন নিয়ে সত্যটা বলা হয়েছে। করিডোর নিয়ে প্রথমে শুনলাম আমি বললাম যে এক জায়গা থেকে আসা দরকার, তারপরে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হলো, সেখানেও আসলে আমরা জানি না যে কি কি বিষয়ে এগ্রিমেন্ট হয়ে গেল। এই সরকারের সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করবার এখতিয়ার কতটা আছে, মানে রাজনৈতিক দলগুলো তারাও তাদেরকেও জিজ্ঞাসা করে দেখি, তারাও খুব জানেন না বিষয়টা। তখন তো আসলে কিছু বিভ্রান্তি হতেই পারে যে আসলে সরকার এটার কারণে এটা করছে কিনা, ওটা থেকে ওটা হচ্ছে কিনা। নন ডিসক্লোজার চুক্তির কোন চুক্তির কথা বলছেন আপনি? সম্প্রতি নন ডিসক্লোজার চুক্তি হলো না বাংলাদেশের সাথে ট্যারিফের নিয়ে নেগোসিয়েশনের সময় একটা চুক্তি হয়েছে নন ডিসক্লোজার। এটার ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে খুব পরিষ্কার করে দেয়া হয়েছে। সেই ব্যাখ্যার পরে আর কোনো প্রশ্ন আসার সুযোগ থাকার কথা নয়। আমি খুব সংক্ষেপে আরেকবার বলি, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে সমস্ত দেশের উপরে বাংলাদেশ সহ শুল্ক আরোপ করেছিল, সেই সমস্ত দেশকে আহ্বান জানানো হয়েছিল তোমরা আমাদের সঙ্গে আসো এবং আলোচনা করো। পৃথিবীর ইউরোপ সহ, ভারত সহ পৃথিবীর সমস্ত দেশ, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া সহ পৃথিবীর সমস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। সমস্ত দেশকে আলোচনা করার আগে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে। সেই চুক্তিটি হচ্ছে, আমরা এখন যে আলোচনাটি করছি সেটি একটি গোপনীয়তার চুক্তি, অর্থাৎ আলোচনা চলাকালীন আমরা কোনো তথ্য প্রকাশ করব না কি নিয়ে আমরা আলোচনা করছি। কারণ একই সঙ্গে 40-45টি দেশের সঙ্গে আলোচনা করছিল যে একটি দেশ যাতে আর একটি দেশের বিষয়ে জানতে না পারে যে কি কথা আলোচনা হচ্ছে। এই চুক্তি যখন এই চুক্তিতে সব দেশ স্বাক্ষর করেছে, বাংলাদেশও স্বাক্ষর করেছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ স্বাক্ষর করলো কেন, এখতিয়ার আছে কিনা। সরকার যখন পরিচালনা করছে, যখন 37% শুল্ক, পরবর্তীতে 35% শুল্ক, সরকার যদি বলতো যে না আমার এখতিয়ার নাই, আমি কোনো চুক্তি স্বাক্ষর করব না, তার মানে হচ্ছে আমি আলোচনায় থাকতে পারতাম না, সরকার আলোচনায় থাকতে পারতো না। শেষ করি আমি। সরকার যদি, আমি যদি এখন শেষ না করি আরেকবার বিভ্রান্তি তৈরি হবে।
সরকার যদি চুক্তিতে স্বাক্ষর না করে বলতো যে আমার এখতিয়ার নাই, আমি চুক্তি স্বাক্ষর করব না, তাহলে বাংলাদেশের উপরে এই মুহূর্তে শুল্ক থাকতো 35%। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উপরে শুল্ক থাকতো 20%, 19%, 18%। বাংলাদেশের রপ্তানি খাত, পোশাক খাত ধসে যেত। জি, এখন একদম কি আমাদের যৌক্তিকভাবে সেটা এই করা? আলোচনা হয়েছে, এটি স্পষ্ট। না, এখন আমার সেটা করা উচিত ছিল কিনা? উচিত ছিল না। সরকারের দায়িত্ব ছিল চুক্তি করা, সরকার চুক্তি করেছে। এখনো পর্যন্ত চুক্তি করেছে, বাংলাদেশের উপরে 20% শুল্ক আরোপ করা হয়েছে, কমিয়ে আনা হয়েছে। এটা বাংলাদেশ প্রতিযোগিতায় অনেক ভালো অবস্থানে আছে। বাংলাদেশ এখনো আলোচনায় আছে আরো কমানো যায় কিনা। আর বাংলাদেশের সঙ্গে এখনো পর্যন্ত যে চুক্তিটির কথা আপনি বলছেন, সেই চুক্তিটি এখনো স্বাক্ষরিত হয় নাই। সেই চুক্তির খুঁটিনাটি বিষয় নিয়ে এখনো কাজ চলছে। বাংলাদেশ সরকারের এখানে খুব পরিষ্কার অবস্থান, চুক্তির খুঁটিনাটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করবে। এখানে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো এজেন্ডা নাই, কোনো বিষয় নাই। সেহেতু আমরা এই চুক্তিটা প্রকাশ করতে চাই। সম্মিলিতভাবে এই সিদ্ধান্তটা বাংলাদেশ সরকার নিতে চায়। নিতে চাইলে দুই পক্ষের সম্মতি লাগবে, এবং আমার ধারণা দুই পক্ষের সম্মতি পাওয়া যাবে এবং সেই চুক্তিটি প্রকাশ করা হবে। এখানে গোপনীয়তা, গোপনের কোনো বিষয় নাই, প্রকাশ সবগুলো করা হবে এটি ট্রান্সপারেন্ট। ধারণা, কিন্তু আমরা তো স্পষ্ট হতে পারছি না, কারণ শেখ হাসিনার স্পষ্ট সময়কার হতে পারবেন না, অনেক চুক্তি স্পষ্ট প্রকাশ করা হবে, মানে সেটি দেশ না, বিরোধী চুক্তি হয়েছে বলে আমরা স্পষ্ট। শুনি, কিন্তু এই আপনি সরকার বলেছিল প্রকাশ করবে ক্ষমতায় এসে, কিন্তু না না, তারা এই কিছুই এই প্রকাশ সরকারের করেনি। হাতে না সবকিছু, এই সব দুটি পক্ষের হাতে। এখানে বাংলাদেশের স্বার্থগত কারণে সরকার সরকার আমেরিকার চাপে, যুক্তরাষ্ট্রের চাপে আলোচনার টেবিলে যায় নাই। বাংলাদেশের স্বার্থের কারণে সরকার আলোচনার টেবিলে গেছে। বাংলাদেশের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেই কারণে সরকার কাজ করছে। সরকার আগে চুক্তি করবে, চুক্তি করার আগে তো চুক্তি প্রকাশ করা যায় না। চুক্তি করার পরে, চুক্তি করার সময় সরকার বলবে যে আমরা এই চুক্তিটি প্রকাশ করতে চাই। দেখা যাক তখন কি চুক্তি হয়, তার করার আগেই আগে তো তখন চুক্তি প্রকাশ করতে হয়, তারা ম্যান্ডেট পেতে হবে তো না চুক্তি। না না, চুক্তি হওয়ার আগে চুক্তি প্রকাশ করা যায় না। মানে আপনি এই পৃথিবীর একটা টার্মস নজির দেখান। আলোচনা করতে হবে না দেশের না রাজনীতিকদের সাথে? না না, আপনি পৃথিবীর একটা নজির দেখান যে এই ধরনের চুক্তি চুক্তি করার আগে প্রকাশিত হয়েছে। আপনি পৃথিবীর কোথাও কোনো নজির দেখাতে পারবেন না। না, প্রকাশ করা হয় বলতে আলোচনা তো করতে হবে, কারণ তারা আসলে কার ওই, সঙ্গে আলোচনা করতে হবে? কার ধরুন সঙ্গে এত আলোচনা? রাজনৈতিক দলের সাথে এত কথা হচ্ছে সব বিষয়ে, তারা তো বলছে যে এই বিষয়গুলোতে তাদের সাথে আলোচনা কেন এটা করা হচ্ছে এটা না। এটা এই মুহূর্তে রাজনৈতিক দলের জানার বিষয় নয়। চুক্তি নিয়ে কথা বলতে পারতেন আপনি তখনই, যখন 35% শুল্ক যদি সরকার আলোচনা করে কমাতে না পারতো। ভারত যেটা পারে নাই, ভারত যেটা পারে নাই সেটা যদি হতো, তো সরকারকে তো সেই আপনি একই রকম ব্যাখ্যায় তো শেখ হাসিনাও বলেছেন যে কিছু বিষয়ে গোপনীয়তা থাকতে হয়, চুক্তি সব প্রকাশ করার মতো না। এখানে কিন্তু গোপনীয়তার বিষয় নয়। এখানে কিন্তু গোপনীয়তার বিষয় নয় যে সরকার গোপন করে রাখছে, গোপন করে রেখে দেশ বিরোধী কাজ করছে। সেই শেখ হাসিনার বিষয় আর বর্তমান সরকারের এই ট্যারিফ ইস্যুর আলোচনার বিষয়। যতগুলো দেশের সঙ্গে আলোচনা চলছে, পৃথিবীর কোনো দেশ তার চুক্তিটি কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা প্রকাশ করে না। জি, এক আপনি যে একটি নয় দেশে সেটি দেখাতে আমরা পারবেন? নিশ্চিত হই কি করে, এই একটা প্রশ্ন রয়ে যায়। যেমন না, আপনি নিশ্চিত বলছেন হই যে কি করে? আপনাকে সরকারকে বিশ্বাস করতে, আপনি শেখ হাসিনা সরকারকে বিশ্বাস করতে পারতেন না, কারণ সে কি চুক্তি করছে। আর বর্তমান সরকারকে আপনি বিশ্বাস করতে পারতে হবে, এই কারণে, হবে বলা ঠিক নয়, বিশ্বাস করা দরকার এই কারণে যে তারা এখন পর্যন্ত যে নেগোসিয়েশন করেছে সেই নেগোসিয়েশনের সক্ষমতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের স্বার্থগত জায়গাতে দৃশ্যমানভাবে অগ্রগতি আছে। জি, এই গণ অভ্যুত্থানের পক্ষে যারা কাজ করেছেন তারাই এইটি নিয়ে অনেক প্রশ্ন করছেন যে দৃশ্যমান যেটি অগ্রগতি হয়েছে তার বাইরে অদৃশ্য অনেক কিছু হয়েছে যেটি আসলে দীর্ঘমেয়াদী আমাদের জন্য ক্ষতিকর হবে, সেটি আমরা জানি না বলেই এই প্রশ্নটির উত্থাপন করা আপনার কাছেও। তারাও জানেন না, এটা তারাও জানেন না, এবং সরকারের পক্ষ থেকে আমি জানি, সরকারের পক্ষ থেকে আমি জানি, দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি। আমি পুরো আলোচনার প্রক্রিয়ার সঙ্গে ছিলাম। সেখানে কোনো বিষয় নাই যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়। খুঁটিনাটি বিষয় সম্পন্ন হোক, চুক্তি আপনার চুক্তি সম্পন্ন হোক, চুক্তি সম্পন্ন হওয়ার পরে যখন এই বিষয়গুলো জানা যাবে তখন সেখানে দেখা যাবে যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নাই। আর একটি কথা আমি বলতে চাই, নাগরিকের পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা, বহু ইতিহাস আছে এই শঙ্কা প্রকাশ করার, বহু নজির আছে এই শঙ্কা প্রকাশ করার। সুতরাং তাদের এই শঙ্কা প্রকাশকে আমি কোনো ক্ষতিকর হিসেবে দেখি না, এটাও খারাপ স্বাভাবিক বলে হিসেবেও বলছেন। দেখি না। আমার শেষ সময়ে একদম শেষ প্রশ্নটি করতে চাই যে একটা অস্বাভাবিক, মানে আপনি এগুলোর মধ্যে কিছুতেই খুব স্বাভাবিকভাবে ব্যাখ্যা করছেন, এই ঘটনাটাকে, এর মধ্যে একটা অস্বাভাবিক ঘটনা আমরা দেখলাম গত 31শে আগস্ট হোটেল ওয়েস্টিনে মার্কিন স্পেশাল ফোর্সের সিনিয়র কর্তা একজন, পরিচয় যেটি পাওয়া যাচ্ছে এয়ারবর্নের কমান্ড ইন্সপেক্টর জেনারেল টেরেস আবভেল, সম্ভবত তার নামটি যদি ভুল উচ্চারণ না করি, তার মৃত্যু হলো এবং তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই বাংলাদেশের পুলিশ মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করলো, এবং তারপরে দুই পক্ষ থেকে কোনো রকম কোনো কথা বলা হলো না।
এটি এইখানে আসলে কেন কি করা হলো, তিনি আসলে কি করছিলেন, দেশে কেন এসেছিলেন, কাদের সাথে বৈঠক করছিলেন এবং কেন ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করলো বাংলাদেশ? এই পুরো ব্যাপারটা আমি অত্যন্ত দুঃখিত। আমি সব বিষয়ে, আমি যে বিষয়ে জানি না সে বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। আমি সত্যি সত্যি বলছি, দায়িত্ব এড়ানোর জন্য বলছি না, মন্তব্য থেকে দূরে থাকার জন্য বলছি না। আমি এই বিষয়টি জানার জন্য যে তথ্য থাকা দরকার আমার কাছে, বা যতখানি খোঁজ খবর রাখা দরকার, আমি সাম্প্রতিক সময়ে এই জাতিসংঘ অধিবেশন বা অন্যান্য কারণে যে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, অন্যান্য ব্যস্ততার কারণে আমি এই বিষয়টি সেইভাবে অবগত নই। যদি আপনি একান্তই জানতে চান তাহলে আমি পরবর্তী কোনো অনুষ্ঠানে বা কোনো সময়ে আমি খোঁজ খবর নিয়ে জেনে তারপরে মন্তব্য করবো। এখন আমার এটা নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না, কারণ আমি আমি জানি আসলে না বিষয়টা। আসলে জানতে চাই, কারণ দেশের গণমাধ্যম বা কোথাও এটি নিয়ে কোনো রকম কথাবার্তা হয় না, কারণ পরবর্তী আমিও একদিন জানি না জেনে যে, গেছে বিষয়টি। আমিও পুরো ব্যাপারটি জানি না। জি আমি জানি না অন্য কারণে, যে আমি এদিকে নজর দিতে পারি নাই সেই কারণে। জি, নিশ্চয়ই আপনার জানবার সুযোগ হলে আমি আপনার নিশ্চয়ই। কাছে জানতে